তুই তুই এখানে কেন এসেছিস? আবারও ঝামেলা পাকাতে? সাবিনা বেগমের কথা শুনে আবির মাথাটা নিচু করে নিল। সাবিনা বেগমের কথা শুনে বাড়ির প্রায় সবাই ছুটে এসেছেন। আবিরকে দেখে সবাই অবাক। আবিরের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। পিছন থেকে জহির সাহেব বলল, বদমাইশটা আবার আসছে নাকি জ্বালাতে? সেদিন বলেছিলাম কুলাঙ্গাটাকে মেরে ফেলতে, তাহলে আজও অপমান নিয়ে বেঁচে থাকা লাগতো না। কেন এসেছে সে? আবারও বাড়ি থেকে বের করে দিন ভাবি। তাকে বলে দিন এ বাড়িতে তার মতো অপদার্থের কোনো জায়গা নেই। বেরিয়ে যা। একবার মান সম্মান নষ্ট করে তোর স্বাদ মেটেনি, আবার এসেছিস? চলে যা আবির। কিরে, কথা শুনিস না কেন তুই? বের হয়ে যা, তোর মা বাবা মরে গেছে, যা বলছি। আবিরের এতক্ষণ কষ্ট লাগেনি, কিন্তু নিজের বাবা সৈকত সাহেবের থেকে শেষ কথাটা শুনে আবিরের অনেক কষ্ট লাগে। আবির চুপচাপ দাঁড়িয়ে আছে। কেউ নেই তার হয়ে কথা বলবে। 5 বছর পর বাড়িতে এসেও কারো মনে একটুও আবিরের প্রতি ভালোবাসা নেই দেখে সে আবার ফিরে আসার প্রস্তুতি নিল। হঠাৎ পিছন থেকে আজাদ সাহেব বললেন, আবির, আয় আমাদের বাসায় থাকবি। আর বড় ভাবি, বুঝলাম না তোমরা কেন ছেলেটার সাথে এমন করছো। যা হওয়ার তো আগেই হয়ে গিয়েছে, তাই না? এখন আর এইসব বলে কি লাভ? আপনাদের সমস্যা হলে আমি আবিরকে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি। চলে আয় আবির। আজাদ ভাই, আপনি ওর সাথ দিচ্ছেন শিরিনের কথায়? ভাবি, বাদ দেন তো, আয় আবির। আজাদ সাহেব আবিরের হাত ধরে টেনে নিয়ে যায়। আবির কিছু না বলেই আজাদ সাহেবের সাথে চলে আসে। পাশাপাশি 2টা বাড়ি, 2টাই 3তলা বাড়ি। একটা হলো সৈকত সাহেবের, আরেকটা হলো আজাদ সাহেবের। সৈকত আর আজাদ হলো ছোটবেলার বন্ধু। একসাথে বিজনেস কোম্পানি শুরু করে, আর একসাথেই আছে 2জন। সৈকত সাহেবের 2 ছেলে 1 মেয়ে, আরাফ, আবির আর আরিতা। আর আজাদ সাহেবের 2 মেয়ে, শিরিন আর ইরিন। ইরিন আবিরের থেকে 3 বছরের ছোট। তবে ছোট থেকেই আবির আর ইরিনের মধ্যে ঝগড়াময় সম্পর্ক ছিল। কিন্তু আবিরের এক কাণ্ডে সে গ্রাম ছেড়ে চলে যায়। 5 বছর পর দেশের বাড়িতে ফিরে এসেছে আবির। যখন আবির গ্রাম ছেড়েছিল তখন আবিরের বয়স ছিল 20 বছর। আবির এখানে ফিরে পরিবারের থেকে এমন কিছু কথা শুনবে কখনো ভাবেনি। আজাদ সাহেবের সাথে আবির ছোট থেকে বেশ ফ্রি ছিল। আবিরকে নিয়ে উনি বাড়িতে আসে। দরজা খুলে ভিতরে আসে। ইরিন আর তার মা মাইমুনা বেগম সোফাতে বসে আছে। আজাদ সাহেবকে আসতে দেখেই সবাই টিভি অফ করলো। সাথে আবিরকে দেখে দুজনেই দাঁড়িয়ে যায়। আবির না, ও কখন আসছে? আবিরকে তুমি এখানে কেন এনেছো? আজ থেকে আবির আমাদের বাসায় থাকবে। আর কোনো কথা শুনতে চাই না। আশা করি আমার সিদ্ধান্তে কেউ একমত হবে না। আর হলে সৈকতের বাড়ি গিয়ে থাকতে পারো। আমি আবিরকে নিয়ে এখানেই থাকবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আবির ইরিনের দিকে তাকায়। ইরিন আবিরকে দেখে খুশি হলেও দুজনের মারামারির কথা মনে পড়ে জোরে একটা শ্বাস নেয়। আবিরের পরিবার আবিরকে সহ্য করতে না পারলেও ইরিনের পরিবার আবিরকে সবসময় সাপোর্ট করে। কিন্তু কেন করে তা ইরিন জানে না। জানে 3 জন মানুষ, আবির, আজাদ আর মাইমুনা। আজাদ সাহেব প্রশ্ন করে, আবির, যে কোনো একটা রুম খুঁজে শুয়ে পড়, রেস্ট কর। ওটাই তোর রুম, কোনটা নিবি বল? বড় বাবা, আমি ইরিনের রুমটা নেব। আবিরের কথা শুনে ইরিন চোখ গোল গোল করে তাকায়। শুরু হয়ে গেল আবিরের শয়তানি। ইরিন অবশ্য এরকমই কিছু একটা সংকেত আন্দাজ করেছিল, তবে ডিরেক্ট রুমের উপরে আবিরের নজর যাবে ভাবতেই পারেনি। এখন বাবা আছে বলে আবিরের সাথে মারামারি বা ঝগড়া করবে না শিরিন। এতদিন পর এসেও আবিরের সাথে ইরিনের ঝগড়া কমেনি। এরকমই একটা ইঙ্গিত দিল আবির। কেন আবির ভাইয়া, আপনি আমার রুম নেবেন? একদমই গোছালো না, ফালতু রুম। আমি আপনার জন্য একটা ভালো রুম তৈরি করে দিচ্ছি। চুপ কর তো, হরিণের মতো না লাফিয়ে আমার ব্যাগটা ধর, তারপর তো রুমে নিয়ে যা। আপনি এখনো আপনার শয়তানি স্বভাব পাল্টাননি। ভালো হয়েছে আবির, আপনাকে অনেক সুযোগ দিয়েছি। চুপ কর হরিণ, চল আমার সাথে।
আবির কথাটা বলেই ইরিনের মাথায় একটা চাটি মারে। আবিরের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে ইরিন। আজাদ সাহেব আছে দেখেই আবির যেন একটু বেঁচে গেল। আজাদ সাহেব বলে, এই রে, আবিরকে নিয়ে যা, যেখানে ইচ্ছা থাকুক। সমস্যা কি? তোর জন্য পুরো বাড়ি তো, তুই যে কোনো একটাতে থাকবি। নিয়ে যা। আবির রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নে, আমি আসছি। ঠিক আছে বড় বাবা। ইরিন কিছু বলতে পারে না। আবিরের মোটা ব্যাগ হাতে নিয়ে আগে আগে যেতে থাকে। মনে মনে আবিরের মাথা ফাটানোর পণ করে একটা আনন্দ পাই, সেটা কল্পনা করছে। আবির ইরিনের মনের ভাব বুঝতে পেরে বলল, মাথা ফাটালে এত খুশি হবি? বাপ রে, আমি কিন্তু তোর থেকে বেশি খুশি হব তোর গায়ে গোবর ছুঁড়ে মারতে পারলে। আপনি না একটা খচ্চর, জিরাফ একটা, লম্বু জিরাফ। খালি বাবা যাক, কি কাকে গোবর ছুঁড়ে মা টের পাবেন। চুপ থাক, একটা ব্যাগ টানতে পারিস না, খালি শয়তানি বুদ্ধি মাথায় থাকে। বলি, বলিউডের নায়িকাদের মতো চিকনা না হয়ে যদি একটু নিজের শরীরের দিকে নজর রাখতিস তাহলে এমন চিকনা হরিণের মতো হতিস না, ব্যাগটাও টানতে পারতি। দেখেন, আমাকে একদম হরিণ বলবেন না। আমার নাম ইরিন, আপনি জিরাফ। কিন্তু আমাকে কেন জিরাফ বলিস? আপনি যে লম্বু, তাতে জিরাফ বলবো না তো কি খ্যাকশাল বলবো? যদিও আপনি খ্যাকশাল হলে হেব্বি মানাতো, রোজ মুরগি চুরি করতেন। এমনিতে আপনাকে মুরগি চুরির মতনই লাগে, খালি মানুষ তো তাই শেয়ার বলতে পারি না। তবে রে দাঁড়া। আবির কথাটা বলেই ইরিনের কান টেনে ধরল। আবিরের হাতে নিজের কান টানার খেয়ে চিৎকার করতেও পারছে না ইরিন, কারণ যদি মা বাবা আসে আবির নিজেই উল্টে বানিয়ে ইরিনের বিপক্ষে বলবে, উল্টো ইরিন আরও বকা খাবে। তাই চুপচাপ সহ্য করে নেয় ইরিন। কিছু সময় পর ইরিন তার রুম আবিরকে নিয়ে আসলো। আবির চারপাশে তাকায়, অনেক সুন্দর একটা রুম। হঠাৎ কাপড় চোপড়ের দিকে নজর যায় আবিরের। আবির ওদিকে তাকিয়ে থাকে। আবিরের দৃষ্টি অনুসরণ করে ইরিন বুঝলো তার পার্সোনাল বুকের একটা কাপড়ের দিকে আবির তাকিয়ে আছে। এই, আপনি তো বদমাশ কেন? নজর কোথায়? ইস, সরাতো তোর এসব কাপড়, এইসব বের করে রেখেছিস সামনে, ছি। এই, এটা মেয়ের রুম, আপনি সেধে আমার রুমটা নিয়েছেন। ফাজিল ছেলে, কোনো কিছু বোঝেই না, বেয়াদব। চুপ কর, যা বের হ রুম থেকে, সব নিয়ে যা। ইরিন কিছু না বলেই ইরিনের সব কিছু নিয়ে চলে যায় পাশের রুমে। আবির বিছানায় বসে বসে ইরিনের আসা যাওয়া দেখছে। ইরিন রাগের দৃষ্টিতে তাকাচ্ছে আবিরের দিকে বারবার। ইরিন বলে, মাঝে মাঝে এমন রাগ হয় কিছু মানুষের ওপরে, ইচ্ছে করে গলা টিপে ধরি। জিরাফের গলা লম্বা হয়, টিপে ধরে রাখতে পারলে শান্তি লাগতো। মাঝে মাঝে ইচ্ছে করে যেন কারো মাংস কেটে রোস্ট বানিয়ে খাই। হরিণের মাংস সুস্বাদু হয়, রোস্ট করে খেতে পারলে শান্তি লাগতো। আমাকে একদম হরিণ বলবেন না বলে দিলাম। আমাকে জিরাফ বলবি না। এ, নিজে জিরাফের মতো লম্বু। তুই তো নিজে হরিণের মতো লাফাস, নামটাও তো হরিণ রাখলে পারতো। ইচ্ছে করছে গালে কামড় দিয়ে আসি। ইচ্ছে করছে পিছনে একটা কিক মেরে ছাদ থেকে ফেলে দিই। ইরিন একটা বালিশ তুলে আবিরের উপর ছুঁড়ে মারে। আবিরও একটা বালিশ ইরিনের দিকে ছুঁড়ে মারে। এভাবে 2 মিনিট ফাইট হয়। শেষে ইরিন হেরে গিয়ে রুম থেকে বের হয়ে চলে যায়। আবির ওয়াশরুমে প্রবেশ করে, ফ্রেশ হয়ে বের হয়। আবির তার ব্যাগ থেকে সাদা টি শার্ট, ব্ল্যাক শার্ট বের করে পরে নিল, কালো প্যান্টের সাথে সাদা কেস্ট। এরপর খাবার খেয়ে সে বাইরে আসতে যাবে, তখনই হাসিব এসে হাজির। হাসিব আবিরকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে, তারপর কেঁদে দেয়। আবির, এত বছর পর এসেছিস, কেমন আছিস রে? ভালো আছি, তুই কেমন আছিস? নেহাল, রাব্বি ওদের কি খবর? আর বলিস না, নেহাল ঝামেলায় পড়েছে। ঝামেলা? কিসের ঝামেলা? নেহাল একটা মেয়ের সাথে দেখা করতে গিয়েছে, ওকে ধরে সেখানকার পোলাপাইন কর দিয়েছে, মানে আটকে রাখছে। এখন টাকা পয়সা চাচ্ছে 50,000। কি করব বল? নেহালের মা এসে কাঁদছে, জানিসই তো নেহালের বাবা নেই। কোথায় দেখা করতে গিয়েছিল? বাইকে গেলে 30 মিনিটের রাস্তা, ড্রিম ভ্যালি পার্কের দিকে ধরছে। ওদের পার্কের পাশে একটা ব্রিজ ছিল, সেখানটাতে। এখন লোকেশন জানি না, মানে কর দিয়ে ধরে কোথায় নিয়ে গেছে জানি না। আচ্ছা চল, নেহালকে নিয়ে আসি।
কিন্তু এত টাকা কোথায় পাবো? টাকা লাগে নাকি? ওই ছেলেদের সাথে কথা বলছিস? হ্যাঁ, ওরা বলছে টাকা না দিলে ছাড়বে না, নেহালকে মারবে। বলিসনি তো সওদাপাড়ার এলাকার ছেলেপোলা? হ্যাঁ বলেছি, ছাত্র নেতার লোক। তারপরেও আমাদের বলে তোদের এলাকার টাইম নাই, ভাইরাল করব বেশি কাহিনী করলে। আচ্ছা বাইক রেডি কর, ড্রিম পার্কে যাব। তুই যাবি? হাসিব, জানিস তো আমি যা বলি তাই করি। আচ্ছা, আমি বাইক নিয়ে আসছি, তুই দাঁড়া। এই নাম্বারটা দিয়ে যা, যারা ফোন করেছিল। হাসিব আবিরের কাছে নাম্বারটা দিয়ে যায়। আবির নাম্বারটা কয়েক সেকেন্ড ধরে দেখলো, তারপর কাকে যেন ফোন করলো সে। ফোনটা কানে ধরে আজাদ সাহেবদের বাড়ি থেকে বের হলো আবির। নিজেদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়ির সামনে একটা বিশাল বড় বটগাছ। সেই বটগাছের নিচে সিমেন্ট বালু দিয়ে বসার বেঞ্চ বানানো। আবির বেঞ্চটাতে গিয়ে বসে। কতগুলো গাড়ি আবিরদের মানে সৈকত সাহেবের বাড়ির সামনে এসে থামলো। কতগুলো গার্ডসও আছে। গাড়ি থেকে কতগুলো ছেলে নেমে আবিরদের বাড়ির মেন গেটের সামনে দাঁড়িয়ে গেট ধাক্কা দিতে দিতে বলে, ওই শালা সৈকত, বের হোক কুত্তার বাচ্চা, কোথায় পালাবি? আজ যদি টাকা না পাই তাহলে তোর বাড়িতে আগুন লাগিয়ে দেব। তোর জমিগুলো যেভাবে লিখে নিয়েছি জোর করে, বাকি যা আছে সব কেড়ে নেব। শালা পার্টি অফিসে আসবি, না হলে তোর খবর আছে বলে দিলাম। ছেলেগুলো আবার গাড়িতে উঠে চলে যায়। আবির এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। ওদিকে আবির যাকে ফোন করেছিল সে রিসিভ করে হ্যালো হ্যালো বলেই যাচ্ছে। আবিরের যেন কোনো হুঁশই নেই। হঠাৎ মনোযোগ চলে যায় ফোনের দিকে। হ্যালো স্যার, আছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ অর্ক, শুনতে পাচ্ছি। শোনো, একটা কাজ করে দাও তো। জি স্যার, বলেন কি লাগবে? একটা নাম্বার দিচ্ছি, জলদি লোকেশন ট্র্যাক করে দাও। নাম্বারের সব ডিটেলস আমার লাগবে 20 মিনিটের ভিতরে। আর কাশিমগঞ্জের উপজেলার রেখা দেখো কোনো অফিসের কোন দায়িত্বে আছে। থানায় অফিসারদের ডিম ভিলেনের পার্কে আসতে বলো জলদি। ঠিক আছে স্যার, আপনার পরিচয় দেব? না, তুমি বলো রাষ্ট্রপতি পাঠিয়েছে। তুমি বিশ্বাস করবে না, যদিও আমরা মিথ্যা বলছি, তারপরেও বিশ্বাস করতে যা লাগে তাই বলবা। আর আমি রাষ্ট্রপতি স্যারের সাথে কথা বলে নেব নে। স্যার, অনেক ঝামেলা হচ্ছে, ফোর্স পাঠাবো? আরে না না, জলদি লোকেশন নাম্বার দাও, অন আছে, ড্রাইভে পাঠাও সব। আবির ফোন কেটে দেয়। নিজেদের বাড়ির দরজা আবিরের জন্য বন্ধ, কিন্তু কেন? আবিরের কেনর উত্তর মনে করে জোরে একটা শ্বাস নিয়ে মুচকি হাসলো। আবির পায়চারি করছিল বটগাছের সামনে। রাস্তার এক পাশ দিয়ে কতগুলো মেয়ে আসছিল। আবির ওদের দিকে একবার তাকায়। একটা মেয়ে আবিরের দিকে তাকিয়েছিল। আবির তাকাতেই হেসে ওঠে। মেয়েগুলো হঠাৎ দাঁড়িয়ে যায়। আবিরকে দেখে বলে, নতুন আসছে মনে হয়। ছেলেটা কে রে? হেভি হ্যান্ডসাম তো, ক্রাশ খাইছি আমি। ওইটা আমার ভালো লাগছে, মারবো কিন্তু নজর দিলে। চল তাহলে কথা বলে আসি। আবিরের কাছে আসে মেয়েরা। আবির বেশ হাবসাব নিয়ে দাঁড়িয়ে আছে। হিয়ারা আবিরের কাছে আসলো। হিয়া বলে, এলাকায় নতুন দেখছে, নাম কি আপনার? ভাবছি আমার নাম ডায়াবেটিস রেখে দেব। মানে ডায়াবেটিস মানে? এটা কি পাগল নাকি? মিষ্টি আর ডায়াবেটিসের মধ্যে একটা ক্লোজ রিলেশনশিপ আছে, তো মিষ্টি খেলে ডায়াবেটিস হয়। তো আপনার নাম কেন ডায়াবেটিস রাখবেন? কারণ তুমি হেভি মিষ্টি দেখতে। হিয়া সহ ওর বান্ধবীগুলো হাঁ হয়ে আবিরের দিকে তাকিয়ে থাকে। আবির মুচকি হেসে সেখান থেকে চলে যায়। কিছুটা হেঁটে এসে পিছনে তাকায়। হিয়া তাকিয়ে আছে আবিরের দিকে। আবির মুচকি হাসলো, তারপর সোজা হয়ে হাঁটা শুরু করে। তখনই আবিরের ফোনের নোটিফিকেশন টিউন বেজে উঠল। আবির ফোনের দিকে তাকায়। ড্রাইভে একটা নোটিফিকেশন আসছে। আবির ওপেন করতেই সেটা গুগল ম্যাপের সাথে কানেক্টেড হয়ে যায়। ড্রিম ভ্যালি পার্ক থেকে আরও বেশ খানিকটা দূরের লোকেশন। আবির লোকেশন দেখছিল। তখনই হাসি বেশে বাইক থামালো আবিরের সামনে। জলদি আয় তো, শালারা ফোন করে বারবার টাকা চাচ্ছে আর গালি দিচ্ছে। কিছু বলতে পারছি না, নেহাল ওদের কাছে আছে তাই, কিন্তু ওদের খুঁজবো কোথায়? বাইক চালা। ছেলেপুলেদের ডাকি, একা যাব? ভয় পাচ্ছিস? না না,
ভয় কেন পাবো? জামিল সর্দারের লোক আমরা, ভয়ের কি আছে? জালিম সর্দার কে? আমাদের বর্তমান এমপি, তবে চেয়ারম্যান সাথে থাকি, কারো গোনার সময় নেই। ও আচ্ছা, আজ দেখি তাহলে আমাদের চেয়ারম্যানের পাওয়ার। আবির হাসিবের বাইকের পিছনে বসে আছে। হাসিব বাইক চালাচ্ছে। ওদের বন্ধু নেহালকে তারা আনতে যাচ্ছে, যে কিনা কোনো মেয়ের সাথে দেখা করতে গিয়ে কট খেয়েছে, ছাড়ানোর জন্য টাকা চাইছে। হাসিব বাইকের স্পিড বাড়ায়, একটা দোকানের সামনে দিয়ে যেতে থাকে। তখনই আবির দেখতে পাই ওদের বাড়ির সামনে খানিকটা আগে যে গাড়িগুলো থেমেছিল, একটা ছেলে গাড়ি থেকে নেমে অনেক কথা শুনিয়েছিল, সেই গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আবির গাড়ি আর ছেলেগুলোর দিকে তাকিয়ে থাকে। হাসিবের বাইকটা সুজুকি জিস্কার। বেশ কিছু সময় পর ওরা দুজন পার্কের সামনে এসে থামলো। আবির আর হাসিব বাইক নিয়ে ড্রিম ভ্যালি পার্কের সামনে এসে থামলো। হাসিবের ফোনে আবার কল আসে ছেলেগুলোর থেকে। হাসিব রিসিভ করতেই বলে, কই শালা তোরা? আমি পার্কের সামনে তোদের, আয় দেখি। তোদেরকে তো বললাম বিকাশ নাম্বার দিচ্ছি, টাকা সেখানে পাঠিয়ে দেয়। আরে টাকা তুই নিজের থেকে নিয়ে যা। শালা মাদার, টাকাতে বিকাশে, না হলে তোর বন্ধুর খবর খারাপ করে দেব। পুলিশ পাঠিয়ে দেব কিন্তু। তোর পুলিশ আমার নিচের চুল ছিঁড়বে শালা, টাকা দে। আবির ফোনটা হাতে নেয়, রনিকে বলে, স্যার আমার বন্ধু ভুল করেছে, প্লিজ ওনাকে মাফ করে দেন স্যার, আরও কখনো এমন ভুল করবে না। আবিরের কথা শুনে ওপাশ থেকে রনি বলে, তুই কে শালা? ওহ, এই হারামিটার বন্ধু নাকি? কিন্তু তোর বন্ধুর তো কোনো মাফ নেই, ও তো চরম ভুল করেছে, একটা মেয়ের সাথে আকাম করতে গিয়ে ধরা পড়েছে। আবির বলে, আচ্ছা স্যার, সরি তো, ওকে ছেড়ে দেন। ছাড়বো না, ওকে আগে মারবো, জরিমানা নেব, তারপর ছাড়বো। দেখেন স্যার, বন্ধু ভুল করেছে সেটা ঠিক আছে, কিন্তু সে আমাদের বন্ধু, সোজা সাপটা বলছি, আমার বন্ধু কখনো এমন কাজ করতেই পারে না। ওর গায়ে একটা যদি মারের দাগ থাকে, কসম এই শহরে আমি জ্বালিয়ে দেব। বাপরে, ওরে ভয় পাইছি আমি, কেউ ধর আমারে। শালাকে আগে পিটা, তারপর চল ওদের কাছে। রনি কথাটা বলেই নেহালের গালে সজোরে চড় দেয়। নেহালের মুখে টেপ লাগানো থাকায় আওয়াজ সহ চড়ের শব্দটাও শুনতে পাই আবির ফোনের এপাশ থেকে। আবির মুচকি হেসে বলে, তোর নাম রনি, পুরো নাম রনি আহমেদ, তোর বাবার নাম রহিম আহমেদ, তোর মায়ের নাম তাসনিয়া বেগম, তোর বিভাগ সিলেট, জেলা শিরোনাম থানা ফুলবাড়ি, তোদের ইউনিয়ন ছেদগাছি গ্রাম, গ্রামের নাম রূপপাড়া। তুই থাক, আমি আসছি। ওই তুই কে? তুই আমার ডিটেলস কোথায় পেয়েছিস? তোর হাতে যে বাটন ফোনটা, সিম ফ্যানিটিট, সেই ফোনের আইপি অ্যাড্রেসও আমিও জানি। তুই যদি অ্যান্ড্রয়েড চালাইতি, এতক্ষণে তোর সব ডিটেলস হ্যাক করে নি। সামনে আয়। দেখ, তোর এই বন্ধুর সাথে এই মেয়ের বিয়ে দেব, সাথে তো মায়ের আছে, খুঁজে বের কর আমাদের। বেশি ভাব নিচ্ছিস না? জানিস এই রহিম আহমেদকে? এলাকার মেম্বার, আমি হলাম তার ছেলে। আবির ফোনটা কেটে দেয়। পার্কের সামনে একটা ছোটোখাটো রেস্টুরেন্ট আছে। আবির রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলো। মুখে খোঁচা খোঁচা দাড়ি, তবে নিচের দিকে লম্বা করে রাখা, চুলগুলো কিছুটা এলোমেলো, খুব বেশি মোটা না, তবে জিম করা শরীর তা বোঝা যায়। আবির হাসিব আবিরের পিছু নিয়ে ভিতরে আসলো। আবির রেস্টুরেন্টের আশেপাশে তাকাই। রেস্টুরেন্টের এক পাশের টেবিলগুলো একটা একটা কবুতরের খোপের স্টাইলে বানানো, বোঝাই যাচ্ছে এটা কাপলদের জন্য। আবির এটা দেখে মুচকি হাসলো। আজ ওর কেউ নেই বলে এসব খোপের মধ্যে আসতে পারে না। আবির সাধারণ টেবিলে গিয়ে বসলো। দুটো সিগারেট আর দুটো ব্ল্যাক কফি অর্ডার করে ফোনটা হাতে নিল। হাসিব সামনে বসে বলল, কিরে তুই কি করছিস? রনি নামের ছেলের ডিটেলস কিভাবে জানলি? হাসিবের প্রশ্ন শেষ হওয়ার আগেই একটা পিচ্চি ছেলে সিগারেট নিয়ে আসলো। আবির নিজের সিগারেট হাতে নিয়ে হাসিবকে বলল, নে সিগারেট খা। হাসিব সিগারেটে আগুন জ্বালায়। আবির তার ফোন হাতে নিয়ে অর্ককে মেসেজ দেয়। অর্ক, রূপপাড়া গ্রামের যে রহিম আহমেদ নামে মেম্বার আছে না, ওনাকে
ফোন করে ড্রিম পার্কের সামনে যে কুড়ি কোনার আছে সেখানে আসতে বলো জলদি। পারো তো এই ইউনিয়নের চেয়ারম্যানকেও ডাকো। না থাক, সামান্য কারণে আর চেয়ারম্যানকে ডাকার দরকার নেই, তবে রহিম সাহেবের পিকচার পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার, আমি জানতাম গ্রামে গেলে আপনি আমাকে গুতাইবেন, এর জন্য আমি সাথে আসিনি। কম্পিউটার আপনার টেবিলে আপনার অফিসিয়াল ফোন ছেড়ে নড়ছিও না। এত কথা কেন বলো? যাও, তোমার বেতন আরো বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছি। না স্যার, সেটা তো আমি যথেষ্ট ভালো পাই, আর আমি তো আপনার সাথে মিশনে আছি। যতই হোক দেশের সবচাইতে। চুপ থাকো, জলদি খোঁজ নিয়ে মেম্বারকে পাঠাও। তাহলে ওখানকার এমপিকে কি বলবো? বলো যে অফিসের একজন বিশেষ লোক, তোমার মতোই একজন, এটা বলো। যদি কাজ না হয়? চুপ, তোকে কেন রাখা হয়েছে? অর্ক একটা ঝাড়ি খাই আবিরের কাছে। অর্ক আর মেসেজ করে না। আবির অর্কের ভয় পাওয়া দেখে মুচকি হাসলো। হাসিব সেই থেকে আবিরের দিকেই তাকিয়ে আছে। আবিরের মধ্যে রিল্যাক্স ভাব দেখে হাসিবের রাগ হয়। এতক্ষণে সে একাই কিছু করত, কিন্তু আবির রীতিমতো হাসছে, এমন ভাব যেন কিছুই হয়নি। হাসিব বলে, তুই কি গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করিস নাকি? হাসছিস যে। দেখ আবির, ভালো লাগছে না। আগে তুই তো নিজেই দৌড়ে যেতিস মারামারি করতে, এখন তো দেখি চুপচাপ হয়ে গেছিস। কি করবি বল? আমি আমার চেয়ারম্যানকে কল দিচ্ছি, লোক পাঠিয়ে দেবে। তারপর ওই শালা রনিকে খুঁজে বের করে পেটাবো। আচ্ছা দেখ তোর চেয়ারম্যান আসে কিনা। সন্দেহ হয় উনিও আসবে। সব সমস্যায় এই হাসিব আগে গিয়েছে। ও আচ্ছা, ডাকো। হাসিব ফোন করে, কিন্তু চেয়ারম্যান সাহেব ফোনই রিসিভ করছে না। হাসিব অনেকবার ফোন দেয়, একবার রিসিভ করে। হাসিব দ্রুত বলে, চাচা, আমরা সমস্যায় পড়েছি। পুরো বিষয়টা বলতেই চেয়ারম্যান বলে লোক পাঠাচ্ছে, কিন্তু পরে আবার যখন হাসিব কল দেয় চেয়ারম্যান আর রিসিভ করে না। হাসিব বিরক্ত হয়। আবির মুচকি হাসলো। আবির আরামসে বসে কফি খেতে শুরু করেছে। একটা কাপল খুপড়ি থেকে বের হয়। মেয়েটার ওড়নাটা এলোমেলো, ছেলেটার ঠোঁটের উপরে লিপস্টিকের দাগ। আবির এক পলক তাকায় সেদিকে। হাসিব তখন বলে, কিরে, কিছু দেখলি তুই? তুই কি দেখছিস বল। এই যে কাপড় বের হলো, মেয়েটার কাপড় দেখে মনে হলো এখন পরে বের হয়েছে। থাম শালা, তোর নজর কোন দিয়ে গেছে রে, বদমাশ কোথাকার। আরে চোখ চলে যাবে না, আমি তো সামনে হয়ে বসে আছি, তুই তো পিছন দিকে। বের যখনই হয়েছে তখনই চোখ পড়েছে। দেখ আমাদের খাবারের মেনু বার, মানে এখানে যেসব সাধারণ টেবিল আছে সেখানে একটা কফির দাম 30 টাকা, আর যখন তুই এই কুফির মধ্যে ঢুকবি একটা কফির দাম 80 টাকা। অর্ডার করতেই হবে তোমার। টাকা তারা কেন নিচ্ছে এটা বুঝছিস তো? লিগাল আর আনলিগাল বিজনেস। কি করবি এসব জেনে? গফ আছে, যা তুই নিয়ে আয়, তুইও যা। যা শালা, চুপ থাক শয়তান। দুজনে হাসতে থাকে। হঠাৎ একটা লোক আসলো ভিতরে। আবির হাসিবকে বলল, বাইরে যা, তোর চেয়ারম্যানের লোক যেটা আছে, মানে তুই যাদের সাথে থাকিস ওদের ফোন দিয়ে ইচ্ছে মতো গালি দে, যে তোর উপকারে আসে না, যা। হাসিব মাথা নেড়ে হ্যাঁ বলে চলে যায়। লোকটা আশেপাশে তাকায়। আবির ইশারা করে ডেকে বলল, এই যে 7 নম্বর ইউনিয়নের রূপপাড়ার গ্রামের মেম্বার রহিম সাহেব, এখানে বসো। এই কে আছো? একটা গোল্ড লিফট আর একটা গোল্ড কফি নিয়ে আয়। আবিরের কথা শুনে রহিম মেম্বার চমকে ওঠে। এই ছেলেটা তাকে এভাবে ডাকছে ভাবতেই কেমন চমকে যায়। রহিম মিয়া আসলো, চেয়ারে বসলো। আবির নিজের কফির মগে শেষ চুমুক দিয়ে ফোনটা হাতে নিয়ে বলল, আগের মেম্বার তাবুল সাহেব নাকি খুব ভালো ছিল। আপনি মেম্বার হয়েছেন প্রথমবার, তাই তো তাবুল মিয়া ছিল 10 বছর। কি ভোট চুরি করে মেম্বার হয়নি তো? স্যার আপনি কে? আমাকে এখানে এমপি সাহেব কল করে আসতে বলেছে। আমি কি করলাম? রনি আপনার কয় নাম্বার ছেলে? বড় ছেলে, প্রথম ছেলে সে, বাকি দুজন দেশের বাইরে থাকে। মুরব্বী মানুষ আপনি, শরীরের বয়সের স্পষ্ট ছাপ বোঝা যাচ্ছে। বলতে কষ্ট হলো, এটাই সত্য। বাপের কাঁধে ছেলের লাশ কষ্টের বিষয়। মা মানে? আপনি কি বলতে চাচ্ছেন? আপনাকে এখানে কে পাঠিয়েছে জানেন? এমপি সাহেব ফোন করছে আমাকে, এই ঠিকানাটা দিল। যেভাবে আমি সেভাবেই
যেতে বললো, কিন্তু কার কাছে আর কেন আসতে বললো তা জানি না। জানবেন না। শোনেন রহিম মিয়া, ঠান্ডা মাথায় বলছি, আপনার ছেলেকে একটু দেখে শুনে চলতে বলবে। আমি চাইলে তাকে খুঁজে বের করতে পারি, কিন্তু সে বাবা বলে ডাকবে, ওই সেই ডাকাতে আপনার কান পর্যন্ত অবধি পৌঁছাবে না। এমনও হতে পারে ছেলেকে আর খুঁজেও পাচ্ছেন না, ওই যে বাবার কাঁধে ছেলের লাশ ভারী হবে, তাই মানবতার খাতিরে ভারী করতে চাই না কাঁধে। কি করছে সে? আস্তে স্যার আস্তে, ছেলেকে কল দিন, তাকে ডাকেন, বলেন যে ছেলেটাকে আটকে রেখেছিস, সেই ছেলে সহ যেন তার সবাই পার্কের সামনে আসে। আপনার সময় মাত্র 10 মিনিট, যান। এখনই কিভাবে আনবেন সেটা আপনার ব্যাপার। রহিম মিয়া আবিরের কথা শুনে ঘাবড়ে যায়। বসা দেখে উঠে চলে যায় বাহিরে। রহিম মিয়া ফোন দিতে থাকে তার ছেলেকে। হাসিব আসে আবিরের কাছে। হাসিবের চোখে মুখে রাগের ঘন ঘটা। আবির বুঝতে পেরে মুচকি হাসতে থাকে। আবির বলে, কিরে, কিছু হলো? সবগুলো এক একটা মাদার বুঝে নিলাম কে কেমন। চল আমরাই নেহালকে নিয়ে আসি। কি দরকার? কি দরকার মানে? আবির তুই ঠিক আছিস তো? সে নিজেই আসবে নিহালকে নিয়ে। নে, টাকা বিলটা দিয়ে দে। আরে বিল আমি দিচ্ছি, কিন্তু কি হয়েছে সেটা তো বলবি। তোর নিহালকে দরকার না? হুম। তাহলে নিহালকে পাবি, এত প্রশ্ন করিস কেন? রনি আসলে ওকে যেয়ে মুখে একটা ঘুষি মারবি, আর কোনো কাজ নেই। পারবি না? সেটা কি বলা লাগে নাকি? আবির বাহিরে আসলো। হাসিব বিল দিতে যায়। আবির এসে দাঁড়ায় রহিম সাহেবের কাছে। রহিম সাহেব রনিকে ফোনে বকাঝকা দিচ্ছে, নেহালকে আনার কথা বলছে। আবিরকে দেখেই ফোন কেটে দেয়। আবির বলে, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার এমপি আপনাকে ফোন করে এখানে আসতে বলেছে। এমন কেউ একজন তো বস থাকবে আপনার জন্য, তাই না? যে সব করতে পারবে। এতটুকু আপনার মাথায় মধ্যে ঢুকবে নিশ্চয়ই। সহজ করে বলি, আপনাকে কোনো সাধারণ লোক এখানে ডাকেনি। জি স্যার, বুঝতে পারছি। আমার ছেলেকে মারবেন না। মারবো না, মারতে হলে খুঁজে বের করেই পিটাইতাম। আপনি মুরব্বী মানুষ, আপনি কোনো কিছু বলার আগে ভাবেন, কিন্তু আমরা হচ্ছি চ্যাংড়া পোলাপাইন, তো চর মারার আগে ভাবি না। রাগ উঠলে মেরে দেই। যাই হোক, আপনার এলাকা আপনার হুমকি দেবেই, মারবেন, এগুলো করতে কোনো সাহস লাগে না। কারণ যার যার এলাকা সে তার ক্ষমতা কে ভালোবাসে, আর আমি ক্ষমতা দেখাতে নয়, ক্ষমতা কেড়ে নিতে ভালোবাসি। ভাববেন না আপনি মুরব্বী, ছোট মেম্বার বলেই এসব আপনাকে বলছি। আপনি আমাকে চেনেন না, চেনাতেও চাই না। আবির থামলো। হাসি বেশে দাঁড়িয়েছে। কিছু সময় পর রনি সহ ওর ছেলেপুলেরা নেহাল আরেকটা মেয়েকে ধরে আনছে। আবির স্থির হয়ে দাঁড়িয়ে আছে। হাসিব নেহালকে দেখার সাথে সাথেই দৌড়ে এগিয়ে যায়। রনির সাথেই ছিল নেহাল, মুখে টেপ লাগানো। হাসিব যে কোনো রকম নোটিশ ছাড়াই রনির মুখে থাম করে একটা ঘুষি মেরে দেয়। আবির মুচকি হাসল। রনি গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। বাপের সামনে সন্তান মার খাচ্ছে, যেখানে বাপ কিছু বলছে না, সেখানে ছেলে আর কি রিয়াকশন দেবে? হাসিব নেহালকে নিয়ে আসে আবিরের কাছে। নেহাল আবিরকে দেখেই জড়িয়ে ধরে বলে, আবির বন্ধু, তুই আসছিস এতদিন পর। আবির নেহালকে ছাড়িয়ে নেয়। নেহালকে বলে, মেয়েটাকে রিক্সা ঠিক করে পাঠিয়ে দে। রনিরা চুপচাপ দাঁড়িয়ে থাকে। নেহাল মেয়েটাকে গাড়িতে তুলে দিয়ে আবিরের পিছনে এসে দাঁড়ায়। তারপর বলে, শালার অনেক খারাপ আবির। আমি আর মেয়েটা পাশে দাঁড়িয়ে কথা বলছি। কয়েকবার ওরা সামনে দিয়ে বাইকে করে আসা যাওয়া করেন, দেখেছে আমি এলাকায় নতুন, সরাসরি এসে বলে চল। বলেছি কোথায়, চর দিয়ে ধরে নিয়ে গিয়ে কর দেয়। কেমনটা লাগে বিশ্বাস কর আবির, এলাকায় এদের একটারও কারো দেখিয়ে পিস পিস করে পাঠিয়ে দেব। আচ্ছা হাসিব, নেহালকে নিয়ে রেস্টুরেন্টে ঢোক, আমি আসছি। আবির কথাটা বলে রনির কাছে আসে। ততক্ষণে রহিম সাহেব এসে রনির গালে চর বসিয়ে দেয়। আবির রনির খুব কাছে আসে, আস্তে গলায় বলে, ভদ্রভাবে বলেছিলাম নেহালকে ছেড়ে দে। এখন দেখ আশেপাশে কত লোকজন, মান হারানোর সময় লোকজন থাকাটা আমার পছন্দ না। এলাকার তোর নাম ডাক ছিল, সেটা থাকবে না। এলাকাটা সুন্দর, পরিবেশটাও সুন্দর, মানুষ আসে ঘুরবে, তোরা দেখে রাখবি। আকাম করলে কর দিবি,
কিন্তু আগে বিষয়টা অ্যানালাইসিস করবি। ইচ্ছে হলে যে কর দিবি এমনটা না। সব এলাকায় এমন কতগুলো পোলাপাইন থাকে, কিন্তু বুঝে শুনে কাজ করবি। ওপেনলি কেউ যদি চুমু খায় মানে এটা নষ্টামি না, কিন্তু ওপেনলি চুমু খেতে খেতে হাতের কাজ করলে এটাকে বলে নষ্টামি। বাবা রয়েছে সামনে, না হলে তোদের যে কি করতাম সেটা তোরা নিজেরাও জানিস না। ও আচ্ছা, রহিম সাহেব আপনি বাড়ি চলে যান, আপনার ছেলের সাথে চা কফি খাবো। বয়সে একটু ছোট, তবে ভালো ছেলে, চিন্তা নেই চাচা, চলে যান। হ্যাঁ বাবা, চলে যাও, সমস্যা নেই, চলে যাক। দেখ আমাদের কমরে কি গজাব, একবার চলে যাক, কসম এখানেই তোকে মারব। আবির মুচকি হাসলো। রহিম চাচা কিছুটা দূরে চলে যায়। আবির রনির আরেকটু কাছে গিয়ে দাঁড়ালো। রনির কাছে বিদেশের নাইফ, মানে দামি একটা চাকু, যেটা প্রচলিত সন্ত্রাসীদের কাছে থাকে। পুলিশ দেখলেই সবগুলোকে থানায় নিয়ে যাবে। আবির মুচকি হাসতে থাকে। তারপর নিজের টি শার্টটা একটু উঁচু করতেই রনিরা সেটা দেখেই চমকে এক পা পিছিয়ে যায়। আবির একটু এগিয়ে আস্তে গলায় বলে, তোর বাপ চলে যাচ্ছে, রেস্টুরেন্টে বসছি, খাবো, এলাকা ঘুরবো, যা পারিস পোলাপাইন নিয়ে যা, আর যদি পারিস থানার ওসির নাম্বার দিচ্ছি, নিয়ে আয় যা। আবির আর কিছু না বলে রেস্টুরেন্টের ভিতরে আসে। হাসিবের পাশে বসলো। নেহাল খেতে ব্যস্ত। আবির সিগারেটে আগুন জ্বালাতে যাবে, তার আগেই হাসি ফিসফিস করে বলল, রনিরা এমন ভয় পেয়ে পিছিয়ে গেল কেন? তুই টি শার্ট উঁচু করে কি এমন দেখালি? আমি অতটা বুঝতে পারলাম না। কালো মতো একটা জিনিস দেখলাম, কি রে তোর কাছে? আবির বসা থেকে উঠে বিল পে করে চলে আসে বাহিরে। আবির কোমরে হাত দেয়। কোমরে রাখা আছে ভেরিটা টনক্যাম, দাম 3 থেকে 3.5 লাখ টাকা। ছোট কিউট স্মার্ট একটা অস্ত্র। এটা দিয়ে বেশি দূরে গুলি করা যায় না, তবে এর কারিশমা অন্য জায়গায়। গুলি দ্রুত বের হয় আর শব্দও হয় বেশ, হাতে ধরতেও সুবিধা। আবিরের পছন্দের জিনিস এটা, সহজেই ক্যারি করা যায়। হাসিব আসলো, বাইক চালাবে সে। নেহাল মাঝে বসবে আর আবির বসবে ওদের পিছনে। ছোট থেকেই এই 3 বন্ধু একসাথে বড় হয়েছিল। সব কিছুই 3 জনে মিলেই করেছে, কিন্তু কেন আবির বাড়ি ছেড়েছিল সেটাই বড় প্রশ্ন। হাসিব বাইক চালাচ্ছে। পার্ক ছেড়ে অনেক দূরে চলে এসেছে তারা। গ্রামের রাস্তা ছেড়ে মেইন রাস্তা উঠে হাসিব। আবির প্রশ্ন করে, এই রাস্তা দিয়ে কেন? আছে একটা কাজ, তুই চুপচাপ বসে থাকবি। কি কাজ বল আমাকে, কোনো ঝামেলা না তো? আমি কিন্তু কোনো ঝামেলায় পড়তে চাই না। আরে মামা, হাসিব মেইন রোডের পাশে একটা বাড়ি আছে, ওই বাড়ির ছোট মেয়েকে হেব্বি পছন্দ করে, তাই তো রোজ দেখা করতে আসে হাসিব। হাসিবের তো আরেকটা নাম আছে, মেইন রোড বলে ডাকি। আচ্ছা ঠিক আছে, চল। হাসিব প্রায় 5 মিনিট ধরে বাইক চালিয়ে একটা বাড়ির সামনে এসে থামলো। হাসিব ওদের 2 জনকে বলল বাইক থেকে নামতে। 2 জন নামে বাইক থেকে। রাস্তার পাশে একটা বাড়ি, বাড়িটা 2 তলা। হাসিব এসে এখানে বাইক রেখে বাইকের কিছু হয়েছে কিনা চেক করতে থাকে। আবির আশেপাশে তাকালো। হঠাৎ বাড়িটার 2 তলার ব্যালকনিতে একটা মেয়ে এসে দাঁড়ায়। হাসিব উঠে দাঁড়িয়ে মেয়েটাকে দেখতে থাকে। আবিরও সেদিকে তাকায়। মেয়েটার দিকে তাকিয়ে থাকে আবির অনেকটা সময় ধরে। মেয়েটাও আবিরের দিকে তাকিয়ে থাকে। 2 জন দুজনকে দেখে যেন স্থির হয়ে যায়। আবির চোখই সরাতে পারে না। মেয়েটাও একইভাবে তাকিয়ে থাকে। আবির দেখে ওই মেয়েটার পিছনে আরও একটা মেয়ে এসে দাঁড়িয়েছে। হাসিব পিছনের মেয়েটাকে দেখে খুশিতে হেসে দেয়। আবির বুঝতে পারে হাসিব কেন এখানে এসে বাইক রেখেছে। হাসিব যখনই পিছনের মেয়েটার দিকে তাকিয়েছে, তখনই মেয়েটা হাসি দিয়ে লজ্জা ভাব নিয়ে ভিতরে চলে যায়। কিন্তু সামনে থেকে সেই মেয়েটা সেখান থেকে যায় না, আবিরের দিকেই তাকিয়ে আছে। ভিতর থেকে একটা ছেলের গলা শোনা যায়। হাসিব তাড়াতাড়ি আবিরকে বলে, ভাই তোরা দ্রুত বাইকে ওঠ, শয়তানটা দেখে ফেলেছে, আর থাকা যাবে না। ওরা 2 জন গাড়িতে উঠে বসে। হাসিব দ্রুত বাইক স্টার্ট করে মেয়েটার বাড়ির সামনে থেকে চলে আসে। কিছু দূর দূরে এসে বাইকটা রাখলো একটা জায়গাতে। এটা 3 রাস্তা, মানে চৌরাস্তা বলা যেতে পারে। একদিক দিয়ে রাস্তায় এসে মিলিত হয়েছে, একটা ব্রিজও আছে সেখানে।
হাসিব, নেহাল আর আবির গিয়ে বসলো সেই ব্রিজের উপর। এখানে বসছিস কেন? একটু পর রিমি আসবে, মানে ওই মেয়েটা। মেয়েটা আসলে কে? আমি তাকে ভালোবাসি, কিন্তু বলতে পারিনি, ভয় করে। ওর ভাই যদি কিছু করে, আর তার উপর মেয়েটা যদি ওর ভাইকে বলে দেয়, তখন কি হবে আমার? কিন্তু আমি তো ভাবছি অন্য কিছু। রিমার সাথে যে মেয়েটা ছিল, ওই মেয়েটার এমন আবিরের দিকে তাকিয়েছিল কেন? আবিরও দেখছিল তাকে, ঘটনা কি? আরে এসব কিছু না আসিফ, তুই তো রিমিকে বলতে পারিস ভালোবাসার কথা, আর রিমি তার ভাইয়ের সাথে কিছু বলবে না। হ্যাঁ, তুই একবার দেখেই বলে দিচ্ছিস যে রিমি কিছুই বলবে না? মেয়েটা তোর দিকে তাকিয়ে এসেছিল, তার মানে হলো মেয়েটা তার ভাইকে তোর ব্যাপারে বলেনি, আর বলবেও না। কোনো মেয়ে তখনই পরিবারের কাছে কিছু বলে যখন সে বিরক্ত বোধ করে। এখানে মেয়ের হাসিতে বিরক্ত ছিল না, ইন্টারেস্ট ছিল। প্রপোজ করে দে, রাজি হয়ে যাবে। কিন্তু কি বলবো সেটাই তো বুঝতে পারছি না। তার আগে কাহিনী বল আবির। তুই আজ নতুন আসলি, অথচ ওই মেয়েটা তোর দিকে এমন করে তাকাচ্ছিল যেন তোকে বেশ ভালোভাবেই চেনে। আরে এমনিতে নতুন ছেলে দেখেছে তো, তাই। আবির বল, কি বলবো রিমিকে? আচ্ছা বলবো, তুই জামিল সওদাগরকে চিনিস? এমপি জামিল? ওর দিকে কি হবে? আছে, যাই হোক, রিমিকে বলবি যদি মনে করো আমি তোমাকে প্রেমের অফার দিচ্ছি, তাহলে তোমার ভাবনা সম্পূর্ণ। আমি প্রেম নিবেদন করতে আসিনি, বা প্রেম নিবেদন করতেও তোমাকে করছি না, তোমাকে প্রেমে আহ্বানও দিচ্ছি না। তোমাকে দেখার বাসনা জেগেছে, তোমার জন্য বারবার মনটা ছুটে আসছে, তাই তোমার মুখ না দেখার জন্য তোর কাছে টানছে। এটা ভালোবাসা না কিনা যায় না, তবে ভাবনার যতক্ষণ আমার মাঝে থাকে ততক্ষণ অবধি আমি খুশি ভেতক করি। আমি অনুরোধ কিংবা জোর করে তোমাকে চাই না ভালোবাসার কখনো, তবে আমাকে একটু ইশারা দিও, তোমাকে আমার করে এতটুকু বলবি রিমিকে। তারপর সোজা চলে আসবি, পিছনে তাকাবি না। তারপর কয়েকদিন সিমির সামনে আসবি না। ওই দেখ রিমি আসছে। আমি আর নেহাল চায়ের দোকানে গেলাম, তুই কথা বলেই চলে আসিস। নেহাল আয়, হাসিব দ্রুত যা, জলদি কাজ শেষ কর, আজকে প্রপোজ করবি, বুঝছিস? কোনো প্রকার ভয় পাবি না। আবির কথাগুলো বলে নেহালকে নিয়ে চলে আসে। রিমি আসে হাসিবের সামনে। হাসিব পিছু নিতে নিতে রিমির সাথে চলে যেতে থাকে। আবির দোকানে এসে বসলো। নেহাল প্রশ্ন করলো, আবির, এত বছর পর কেন এসেছিস? আগে আসতি। এলাকায় বড় ভাই বলতে আমি হাসিব, রাব্বি ছাড়া কেউ নেই। সবাই দেশের বাইরে, আমরা আছি। আবার রাজনীতি করতে হয়, না হলে সমস্যা। এবার তোর বাবার ঝামেলাটা দেখিস। বরাবর ঝামেলা মানে কিসের? ওই যে তোর যে সমস্যার জন্য কতগুলো জরিমানা গুনতে হয়, জানিস না তো? সেই জরিমানা এতটাই বেশি হয় যে তোর চাচা মানে ইরিনের বাবার থেকে জোর করে জামিল সর্দার অনেকগুলো জমি লিখে নেয়। জমি কেন লিখে দিতে হবে? তোর বাবা নাকি টাকা লোন নিয়েছিল তার থেকে, সেটা সুদ বাড়তেই থাকে। অথচ আমরা জানি তোর বাবা সব টাকা পরিশোধ করে দিয়েছে। এই শালা জামিল আর ওর ছেলে যে কি খারাপ, ইচ্ছা করে জীবন শালারে ওরে ধরে বিলের মধ্যে নিয়ে ইচ্ছা মতো বিড়ায়। আচ্ছা একটু বস মামা, ঠান্ডা দেন তো। নেহাল ঠান্ডা খা। আবির কথাটা বলে বাহিরে আসে। ফোন বের করে একজনকে ফোন করলো। যিনি রিসিভ করলো ওনার নাম মেহেরাব সাহেব। মেহেরাব সাহেব রিসিভ করতেই আবির বলল, স্যার আপনার ইনফরমেশন একদম ঠিক। তুমি পুরো বিষয়টা আপনার কথা মতোই হচ্ছিল, মানে আমার জয়েন করার আগে আপনি যেভাবে একটা কাজ করে দেবেন সেটা কখনো ভাবিনি। আচ্ছা আপনি কি আমার গ্রামের সম্পর্কে কি জানতেন? আবির, আমাদের চিন্তাভাবনা অনেক বেশি বড় রাখতে হয়। আমি ইচ্ছা করেই তোমাকে তোমার গ্রামে পাঠিয়েছি। এখন বলো কি হয়েছে? আমি তোমার অতীত বর্তমান খুব ভালো করেই জানি। তোমার কাছে এখন সব কিছুর ক্ষমতা, এনজয় করো। জিনিসটা ব্যক্তিগত হয়ে গেছে স্যার। কারেক্ট। অর্ককে বলে রাখছি, যে কোনো সময় তুমি ওর থেকে হেল্প পাবা। রাখছি স্যার। তবে হ্যাঁ, কোনো ছোটোখাটো ঝামেলায় জড়িও না। 5-7 বছর ধরে তুমি আমার কাছে, নিজের সন্তান নেই, তুমি ছাড়া কিন্তু আমার কেউ নেই। সাবধানে থাকিও। ঠিক আছে স্যার, রাখছি। আবির ফোন কেটে দিয়ে ঘুরে তাকাই। হাসিব দৌড়ে আসছে। নেহাল চায়ের দোকান থেকে বের হয়। হাসিব দৌড়ে আবিরের কাছে এসে হাঁপাতে থাকে। আবির বলে, কিরে হাঁপাচ্ছিস কেন? রিমি মারছে নাকি? আজ দিয়েছে তো মামা, প্রেমের সাথ গেল রে। আরে গাধা,
আমার বাইক কোথায়? দেখ, আমার বাইক নেই। বাইকের চাবি কোথায়? রিমিকে দেখার পর তো চাবি নেব কি? ভুলে খাইছিলাম। চাবি তো বাইকের সাথেই ছিল। আমার গাড়ি কই গেল রে? আচ্ছা, বাইক খুঁজে পাওয়া যাবে, আগে থানায় যাব। আপাতত বাড়ি চল, ক্ষুধা লাগছে। সব হবে, বাবা জানলে কিন্তু আমার উপর দোষ দেবে, বুঝছিস কিন্তু। আচ্ছা, বলছিস তো যে খুঁজে দিবি? হ্যাঁ চল। ওরা তিনজন রিক্সা করে বাড়িতে চলে আসে। আবির বাড়িতে এসে দেখে ইরিন সোফাতে বসে আছে, আর পাশেই ইরিনের মা ইরিনকে খাবার খাইয়ে দিচ্ছে। আবির সোজা গিয়ে ইরিনের লম্বা বিনুনি করা চুল ঠাস করে জোরে টান দেয়। ইরিন ও মাগো বলে চিৎকার করার আগেই আবির চিৎকার করে বলা শুরু করে, বড় আম্মু, তোমার মেয়ে দেখো আমাকে জোরে চিমটি কাটলো। সারাদিন বাসা ছিলাম না, ভাবলাম ওর সাথে একটু কথা বলি, তার আগে আমাকে চিমটি দিয়েছে। কেন দিছিস? তোর রুমে থাকি বলে? আল্লাহ, মা ও মা, এ কি? এই ছেলে বলে কি? সে নিজেই আমার। বানিয়ে আরো বল যে এসে তোর চুল ধরে টেনেছি। বড়দের সামনে মিথ্যা কথা বলতে তোর এখনো অভ্যাসটা যায়নি। মা, সত্যি জিরাফের নানা আমার চুল ধরে টেনেছে। দেখছো বড় মা, আমার কথা শেষ নাই হইতে কেমন করে গল্প বানাচ্ছে। ওই তোরে যে বলছিলাম আমার কাছে একটু পড়তে বসিস, সেটা তো শুনছিস? কি? আবি তো ঠিকই বলেছে, শুধু শুধু ছেলেটার সাথে এমন করিস কেন? তুই এত বাধা হচ্ছিস কেন দিন দিন? যা, বই নিয়ে পড়তে বস। যা আবিরের কাছে। আমি উঠলাম। বড় মা, ক্ষুধা লাগছে, ইরিনকে বলো খাবার দিতে। কি? ওই, আমি জীবনে বেড়ে খাই না। দেখেননি মামাকে খাইয়ে দিয়েছিল, আমি নিজেও খেতে পারি না, আমি নাকি খাবার বেড়ে দেব? বড়দের সম্মান করতে শেখ, বুঝছিস? আরে শিখবি না তুই এসব? বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে কি করবি তুই? যা, আবিরকে খাবার দে। আমার সিরিয়াল দেখতে হবে, একটু পর অরিতা আসলে তো তোর খোঁজই পাওয়া যাবে না। আবির খাবার টেবিলে এসে বসলো। ইরিন আসে আবিরের পাশে, প্লেট সোজা করে ভাতের গামলা থেকে ভাত বেড়ে দেয়। ইরিন 3 চামচ ভাত বেড়ে দিয়ে তরকারির বাটি নিতে যায়। তখনই আবির বলে, ভাত আরো দে, এত অল্প ভাত কেউ খায়? দেখছেন তো, ভালোই দিয়েছি। এবার যা লাগে আপনি বেড়ে নিতে পারছেন না? পারছি না, তুই বেড়ে দে। আচ্ছা। ইরিন আরও 2 চামচ বেড়ে দেয় প্লেটে। আবির তখন বলে, আরে এত ভাত কেন দিচ্ছিস? আরো কমিয়ে দে। বড় মাকে ডাকবো? তুই আমার সাথে ফাজলামি করছিস। ইয়া আল্লাহ, আমাকে বাঁচাও। হয়েছে, কমিয়েছি। আরে এত কমাচ্ছিস কেন? এত কম দিতে বলিনি। উফ। ইরিন দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকে। আবির মনে মনে হাসতে থাকে। আবিরের বেশ ভালোই লাগছে ইরিনকে রাগাতে। তরকারি বেড়ে দেয় ইরিন। ইরিন যখন চলে আসতে যাবে তখনই আবির ডেকে বলে, এই কোথায় যাচ্ছিস? মাখিয়ে দে, আমার মাখাতে ভালো লাগে না। কি? আমি মাখবো? ওই, আপনার খেতে হবে না, উঠে যান। কি? তুই আমার খাবার কেড়ে নিচ্ছিস? বড় মা, থামেন থামেন, ডাকতে হবে না। আমার থেকে ওনারা আপনার কথা শুনে বেশি। মাখিয়ে দিচ্ছি। গুড, মাখিয়ে দিয়ে পানি নিয়ে আসবি, বুঝছিস? চোখের ডাক্তার দেখাবেন? কেন? চোখের ডাক্তার দেখাবো কেন? চোখের সামনে পানির জগ রাখা, পানি আনতে বলেন কেন? এই তো নষ্ট ময়লা পানি, তুই পানি এনে দে। পরিষ্কার পানি আনা লাগবে না। দাঁড়া। আবির একটু তরকারি হাতে নিয়ে পানির জগের ভিতরে ঢেলে দেয়। ইরিন সাপের মতো ফোঁস করে জোরে শ্বাস নিতে থাকে। আবির ইরিনের দিকে তাকায়। ইরিনকে রাখলে আরও বেশি কিউট লাগে। আবার সে 2 পাশে চুলের লম্বা বেনি ঝুলিয়ে রাখছে। ঠোঁট চোখের এক্সপ্রেশন দেখেই যেন ফিদা হওয়ার মতো অবস্থা। আবির পিছনে হাত দিয়ে ইরিনের চুলগুলো টান দেয়। ইরিন বলে উঠল, একটা ছেলে আছে, মাঝে মাঝে ইচ্ছে করে সেফটি পিন দিয়ে সারা গায়ে ফোঁটা করে দিই। অসহ্য, বিরক্তিকর। বকে না, পানি নিয়ে আয়। যাচ্ছি। আবির চেয়ার ছেড়ে ওঠে। টি শার্টটা একটু নিচের দিকে টেনে নেয়। কোমরে হাত দিয়ে পিস্তলটা ঠিকভাবে রাখে। ইরিন আর চোখে আবিরের কোমরের দিকে তাকালো। কিছু একটার অস্তিত্ব টের পাই, কিন্তু প্রশ্ন করে না এখন। ইরিন পানির জগ হাতে নিয়ে পানি আনতে চলে যায়। আরিতা আসে সেখানে। আবিরকে দেখে আবিরের সামনে এসে দাঁড়ালো। ভাইয়া, কেমন আছিস? বাপ রে, বড় লোকের মেয়ে আসছে আমার কাছে, তা কি মনে করে? ভাইয়া দেখ, ছোটবেলায় আদর তুই বেশি করেছিস, আমি জানি তুই কেমন। তোর ওপর যে দোষগুলো সবাই দিয়েছিল তা আমি এই বাড়ির সবাই বিশ্বাস করিনি।
আমার সাথে তুই এমন করিস কেন ভাইয়া? বাদ দে, বাবার এমপির থেকে কত টাকা নিয়েছিস? আমি জানি না, হয়তো 50 লাখ টাকা হবে। মাত্র? মাত্র? তুই এটা মাত্র বলছিস? জানিস খালি বাড়িটাই আছে, কিচ্ছু নেই আমাদের আর। না বুঝছি, ঠিক আছে। আরিতা চলে যায়। ইরিন আসে পানি নিয়ে। জগটা সামনে রেখে ইরিন চলে যাবে, তখনই আবির ডাক দেয় ইরিনকে। ইরিন এগিয়ে আসে আবিরের কাছে। আবির বলে, এই পানি খাবো না, ফ্রিজ থেকে ঠান্ডা পানি আন। ইয়া আল্লাহ, আমাকে একটু ধৈর্য দাও। আচ্ছা, আপনি আগে কেন বলেননি যে ঠান্ডা পানি লাগবে? আমার ইচ্ছা। আপনার ইচ্ছে বের করছি। আবির খাবার খেয়ে নেয়। অর্ককে মেসেজ করলো। আমার নামে প্রপার্টি কত টাকা হবে সব ডিটেলস আমাকে পাঠিয়ে দাও। আবির যখন খাবার খেয়ে বাইরে আসতে যাবে, ইরিন আর আরিতা বাইরের দরজায় সিঁড়িতে বসে গল্প করছিল। আবির শুনতে পাই, ধুর, ভাল লাগে না চায়ের দোকানের সামনে দিয়ে যেতে। চেয়ারম্যান আর এমপি ছেলে এত বিরক্ত করে। ভাইয়াকে বলবো? থাক থাক, ওদের সাথে বাচ্চা একটা ছেলে এসব পারবে না, ভয়ে চুপসে যাবে। কিরে, কি চুপসে যাব? ভাইয়া জীবন আছে না, সেই ইরিন আপুকে অনেক বিরক্ত করে। বাহ, এটা তো অনেক খুশির সংবাদ। ইরিন এতদের সুন্দর, আজ তার প্রমাণ পেলাম। আমি ভাবতাম কোনো ছেলে ওকে পাত্তা দেয় না, খালি বড়ই হচ্ছে। আরে তোর লম্বু ভাইরে চুপ থাকতে বল। থাক, হরিণকে আর জ্বালায় না। মন চাচ্ছে একটা ল্যাং মেরে ফেলে দিই। থামো তো তোমরা, ছোটবেলা থেকে তোমাদের কাহিনী দেখছি, আল্লাহ কবে তোমাদের মিল করবে কে জানে। আবির কিছু না বলেই বাড়ি থেকে বের হয়। হাসিব, নেহাল আর রাব্বি আসে। হাসিব আবিরের কাছে এসে বলে, আমার গাড়ি নাকি থানায় পুলিশ নিয়ে গেছে, কেমন লাগে বল? থানায়? আচ্ছা থানায় চল। রাব্বি আসছে, চল আপাতত হাসিবের বিষয়টা দেখি। থানার ওসি কাশেম আইদার একটা মাদারবোর্ড, শালা এমপির পা চেটে বেড়ায়, বহুত কাহিনী করবে রে। তাহলে তো খেলা জমবে। কিসের খেলা? আবির কিছু বলে না। নেহাল আর রাব্বির গাড়িতে উঠে পরে হাসিব আর আবির। উদ্দেশ্য ওদের এলাকার থানা। আবির অর্ককে মেসেজ করার জন্য ফোন বের করে। তার নামের প্রপার্টি 2 কোটি টাকার বেশি। আবির অর্ককে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়। তোমাকে না বলেছিলাম কাসিমগঞ্জের থানার হেড অফিসারকে আমাকে জানাতে, জানাওনি কেন? স্যার সরি, আমি 1 ঘন্টার ভিতর উপর থেকে নিচ অব্দি কে কে আছে সব পাঠাচ্ছি, ওয়েট। আচ্ছা। আবিরেরা থানার দিকে যেতে থাকে। তারপর আবির, হাসিব, নেহাল আর রাব্বি মিলে থানায় আসে। থানার প্রবেশ করতেই আবির অবাক হয়, কারণ থানার মধ্যে আবিরের বাবা সৈকত আহমেদ, আবিরের সব চাচা, এমনকি ইরিনের বাবাও বসে আছে। জহির সাহেবের ছেলে জায়ান ভাইও আছে। আবিরকে আসতে দেখেই ইরিনের বাবা আজাদ সাহেব এগিয়ে আসে। কি ব্যাপার আবির, তুই এখানে কেন? তোর বাবার সামনে তুই আসছিস, কি হবে বলতো? বড় বাবা, তোমরা থানায় কেন? মানে তুই জানিস না আমরা থানায় না আসছি হাসিবের বাইক নিয়ে কথা বলতে। থানায় নিয়ে আসছে হাসিবের গাড়ি। হাসিব এদিকে আয়। ফাজিল, তোর গাড়ি থানায় আমাকে বলতি, আবিরকে কেন আনছিস? আবির ঝামেলা করলে কি হবে জানিস? বড় বাবা তুমি যাও, বাবার সাথে গিয়ে বসো। আবিরের কথা শুনে আজাদ সাহেব আর কিছু বলেন না। সৈকত সাহেবের পাশে গিয়ে বসে পড়েন উনি। সৈকত সাহেব আবিরের দিকে তাকায়। আবিরও তাকায় সৈকত সাহেবের দিকে। সৈকত সাহেব আবিরের দিক থেকে চোখ সরিয়ে নিল। আবিরেরা ওদের বিপরীত চেয়ারে গিয়ে বসে। থানার প্রধান অফিসার আমজেদ আসলো। জায়ান ভাই এগিয়ে এসে বলে, দেখেন অফিসার, আমরা বহুবার এসেছি এবং সব কিছু ইনফর্ম করেছি, পেপারসও সব লিগাল, তারপরে এমপি কেন বারবার লোক পাঠিয়ে টাকা যাচ্ছে? সমস্যা কি? আপনার কাছে বারবার বিচার দিয়েছি, কেসটা আপনি কেন দেখছেন না? আস্তে পোলা আস্তে, এটা তোমার বাড়ি না যে চিৎকার করবা। বসো, ভদ্রভাবে কথা বলো। কতবার এক কথা বলতে হয়? আপনি কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন না কেন? সমস্যা কি আপনার? শ্যাট আপ, ওই হাবিলদার এদেরকে ভেতরে আসতে দিয়েছে কে? জায়ান পিছনে আয়, আমরা কথা বলছি। বড় চাচা, ইটস ওকে, আয় পিছনে আয়, আমি কথা বলছি। বয়স কম, রক্ত একটু বেশিই গরম দেখছি। জায়ান পিছনে এসে দাঁড়ালো। জায়ানের সাথে হাসিবেরাও যেয়ে দাঁড়ায়।
আবির দূরে একটা চেয়ারে বসে ফোনে গেমস খেলতে থাকে। আবিরের ফেভারিট গেম টেম্পল রান। আবিরের এদিকে যেন কোনো নজরই নেই। আজাদ সাহেব বলে, অফিসার, এলাকায় আমরা গণ্যমান্য ব্যক্তি, একটা মান সম্মান আছে, প্রায় রোজই বলা যায়। এমপি সাহেব লোক পাঠিয়ে নয়তো তার ছেলেকে পাঠিয়ে বাড়ির মেন গেট ভাঙচুর আসে, অকথ্য ভাষায় গালি দেয়, টাকা চায়। জিনিসটা খুবই খারাপের ব্যাপার। ছেলেদের আকামের বেলায় বিষয়টা মনে ছিল না? আজাদ সাহেব চুপ হয়ে গেল। ঘাড় ঘুরিয়ে আবিরের দিকে তাকাই। জোরে একটা শ্বাস নিল আজাদ। রাগে দুঃখে হাতখানা মুষ্টিবদ্ধ করে নিল তিনি। সৈকত সাহেব বলে, অফিসার, আমরা সবকিছু পরিশোধ করেছি। এমপিকে বলবেন পরবর্তীতে যেন এসব কিছু না করে, এর ফল কিন্তু ভালো হবে না। তাই নাকি? তা কি করবেন শুনি? কি করব? আপনার থানা থেকে বের করে দিব? ভালোভাবে বলি তো কথা কানে যায় না আপনার, তাই না? আমার চাকরি খাবেন? বাহ, ভালোই তো কথা বললেন। শুনেন, এই শহরে কেবল এমপি জামিলের সংবিধান চলে, পারলে চাকরি খান। তোকে শালা মেরেই ফেলবো। ওই কি বললি তুই? তোকে তো। অফিসার বাদ দেন, আসলে আমরা দুঃখিত। আজাদ সাহেব জায়ানের সামনে এসে কথাটা বলে। আমজাদ এসে আজাদের পাঞ্জাবির কলার টেনে ধরে। পাঞ্জাবির বোতামগুলো কট করে কেটে পড়ে যায় নিচে। জোরে টেনে ধরে আমজাদ বলে, শুন, তোদের সবাইকে থানায় ঢুকিয়ে এমন জায়গাতে চালান করে দেব, বউ বাচ্চার কথা ভুলে যাবি। বের হ সব, তোদের যেন আর থানায় না দেখি। যা, বের হ সব। আবির চুপচাপ বসে আছে। সব কিছুই আবির দেখছে। সৈকত আর আজাদ সাহেবের ধাক্কা দিতে থাকে অফিসার আমজাদ। আজাদ সবাইকে বের করে আনে। তবে বের হওয়ার আগেই জায়ান আবিরের সামনে দিয়ে যাওয়ার সময় বলতে শুরু করে, কুলাঙ্গার একটা জন্ম হয়েছিল বাড়িতে, নিজের বাপের অপমান দেখো বসে থাকে। জায়ান, চুপ কর, সে আমাদের সন্তান না, তাই কেন এসব শোনাচ্ছিস? হারিমিটার জন্যই তো সব হলো। বের হ, চল, বাদ দে, বাড়িতে চল। আজাদ সাহেব ওদের সবাইকে নিয়ে আসে থানার বাহিরে। সবাইকে বুঝিয়ে গাড়িতে ওঠায়। জায়ান বলে, আপনি আসবেন না? তোরা যা, আমার বাজারের দিকে কাজ আছে একটু। আচ্ছা, তাড়াতাড়ি বাড়িতে আসিস, বিজনেস শুরুর জন্য নতুন করে প্ল্যান করব। আচ্ছা, ঠিক আছে। আজাদ সাহেব থানার দিকে প্রবেশ করে। আমজাদ অফিসার আবিরের দিকে তাকায়। আবিরকে ডেকে বলে, আপনার কি সমস্যা? আসেন, বলেন কি হয়েছে। আমাদের বাইকটা রাস্তায় ছিল, আপনাদের পুলিশ থানায় নিয়ে এসেছে। আবির আমজাদের সামনে এসে বসে। আবিরের ভাবসাব দেখে আমজাদের রাগ ওঠে, কিন্তু কিছু বলতে পারছে না। আমজাদ সাব ইন্সপেক্টরকে ডাক দেয়। ওদের গাড়ি কি থানায় এনেছো? জি স্যার, গাড়িটা নো পার্কিং জায়গাতে ছিল, এই জন্য নিয়ে এসেছি। মোটেও না, রাস্তার একপাশেই ছিল। এইরকম একটা জায়গাতে রেখে মানুষ তো রাস্তার পাশে ইস্যুও করে, তাই বলে কি গাড়ি তুলে আনতে হবে? আর এটা তো চুরি বলে। আমি চাইলেই তো চুরির জন্য জিডি করতে পারি, কারণ আমার গাড়ির চাবি ছিল গাড়িতে। আপনারা কেন না বলে নিয়ে আসবেন? এত কথা বলো কেন তুমি? কোথাকার কে? হ্যাঁ, জিডি সম্পর্কে ধারণা আছে কোনো? গাড়ির মামলা হবে, জরিমানা হবে, আসছে জিডি মারাইতে। দেখুন অফিসার, মেন রাস্তা হতে গাড়িটা অনেক দূরেই ছিল। ফুটপাত যদি থাকতো সেটার থেকেও দূরে। আপনারা কি টাকা খাওয়ার জন্য এমন করছেন? কি বললি শালা? টাকা? তুমি টাকার নবাবি করো শালা। সবগুলোরে থানায় ঢোকা। 1 মিনিট স্যার, আমাদের ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আবির কথাটা বলল। আমজাদের টেবিলের এক কোণায় পান সাজিয়ে কাগজে মুড়িয়ে রাখা। আবির সেটা হাত লম্বা করে টেনে নিল। তারপর কাগজটা ছিঁড়ে পানটা বের করে বলে, পান, দরজা, তামাক, সুপারি, চু, এসব মশলা, সব মশলা দেখছি আছে। বাপরে, মাথা ঘোরে না? ওই কে রে তুই? তোর সাহস তো দেখি কম না। ওঠ, ভেতরে ঢুক। আপনার পান আপনি খান, বাইকের চাবিটা দেন, বাসায় চলে যাব। কথা বুঝিস না? মামলা হবে, জরিমানা হবে, গাড়ির কাগজপত্র দেখাবি, তারপর গাড়ি পাবি। কিন্তু গাড়ি তো রাস্তার উপরে ছিল না, গাড়িতে কোনো হর্ন লাগানো নেই, লাইটও নেই, মডিফাই করা না, তাহলে মামলা কেন? মামলা কেন দেব বুঝিস না? জরিমানা 10,000 টাকা, এখনই দে। আবির ফোনটা বের করল। অর্ক আমজাদের 14 গোষ্ঠীর ডিটেলস পাঠিয়ে দিয়েছে। এমনকি সে কবে পুলিশে জয়েন করেছে, কোথায় কোথায় বদলি হয়ে এসেছে,
কত টাকা বেতন সব কিছু পাঠিয়ে দিয়েছে। আবির বলল, আপনার নাম আমজাদ সওদাগর, চাকরি জীবনে 15 বার বদলি হয়েছেন, এখানে এসেছেন 5 বছর হলো, এসপি পদে 40,000 টাকা প্লাস বেতন। আর আপনার এমপির নামটা যেন কি? জামিল সাহেব, তাই তো? শোনেন আমজাদ, তোর আর তোর এমপির ক্ষমতা, তোদের পিছনে যে ফুটোটা আছে না, তার ভিতরে না গাড়ির চাবি ঢুকিয়ে দেবো। অনেকক্ষণ ধরে দেখছি একাই নেতাগিরি দেখিয়ে বেড়াচ্ছিস। তোর বউটা আছে না, 3টা সন্তান, বুঝতে পারছিস না? তোদের সন্তানদের বাবা হারা কর, নাকি সন্তানরা তোরে ভ্যানের উপর শুয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করানোর জন্য মতো অবস্থা করত? ওই কে রে তুই, আমার সাথে এভাবে কথা বলিস? নাটকির পোলা। আসিফ, বাইরে যা। বাহিরে। বললাম না বাইরে যা। আবিরের ঝাড়ি খেয়ে সবাই বাহিরে চলে গেল। আমজাদ অফিসার সহ বাকি পুলিশেরা সবাই আবিরের দিকে এগিয়ে আসে। আবির টেবিলে থাকা পেপার ওয়েট দিয়ে আমজাদের কান বরাবর জোরে একটা আঘাত করে। আমজাদের কানের উপর অংশ ফেটে রক্ত বের হয়। তারপর আবির কোমর থেকে পিস্তল বের করে আমজাদের দিকে তাক করল। তারপর পকেট থেকে আবিরের কার্ড বের করে আমজাদের দিকে মেলে ধরে। আমজাদ কার্ডের দিকে এক নজর তাকায়, তারপর বড় একটা ঢোক গিলে আমতা আমতা স্বরে বলল, স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন স্যার, আপনাকে চিনতে পারিনি, সরি স্যার, স্যার আমাকে মাফ করে দেন। আবির পিস্তলটা কোমরে গুজে চেয়ারে বসল। আবিরের হাতে রক্তগুলো আমজাদের গায়ে মুছে নিল, তারপর বলল, বাইকের চাবিটা দে। আর সৈকত সাহেব, সমস্যাটা তুই নিজেই দেখবি, নিজে সব পেপার রেডি করে এমপির কাছে ঝামেলা শেষ করবি, মনে থাকে যেন। জি স্যার, আমি সব দেখছি, আপনি কোনো চিন্তা করবেন না। আহ আহ। গুড। আর এখানে যা হয়েছে তা যেন বাইরের কেউ না জানে। আবির বাইকের চাবি নিয়ে বাইরে চলে আসে। হাসিব, নেহাল আর রাব্বি বসে আছে একটা গাছের নিচে। আবির চাবিটা এনে বাইকের কাছে আসলো। আবির রেগে আছে, কেউ কোনো প্রশ্ন করলো না। হাসিব বাড়িতে ফোন করে, তার মাকে কল দিয়ে বলে, মা, বাইক পেয়েছি, বাসায় আসছি। আচ্ছা শোন, আবিরকে বাড়িতে নিয়ে আয়, কতদিন পর আসলো, ডিনারটা করে যা। রাবি, নিহালকেও ডাকিস, সবাই আয় বাড়িতে। আচ্ছা রাখো। এই আবির, আমাদের বাসায় আজকে ডিনার, চল, মা যেতে বলেছে। তাহলে ওদের সাথে তুই যা, আমি পরে আসছি, বাইক নিয়ে গেলাম। আবির কোনো কথা না শুনেই বাইক টান দেয়। থানা থেকে বেরিয়ে জোরে টান দিয়ে চলে আসে আবির। নিজেদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা বাগানে আসে। বাগানটাতে কৃষ্ণচূড়া ফুলের গাছ, কদম ফুলের বড় বড় গাছ। মোটা কদম ফুলের গাছের নিচে এসে আবির দাঁড়ালো। এটা মিনি পার্কও বলা চলে। বাগানের সামনে একটা পুকুর। শিরিনের কথা মনে পড়ল। শিরিনের কথা ভেবে আবিরের চোখ বেয়ে পানি পড়া শুরু করেছে। শিরিন হলো ইরিনের বড় বোন। ইরিন ব্যালকনিতে বসে আছে। আবিরের কথা ভেবে মুচকি মুচকি হাসছে। আবিরের সাথে ঝগড়া না করলে যেন ওর একটুও ভালো লাগে না। যদিও সে ইচ্ছে করে না, হয়ে যায়, তবে এটাতে সে অন্যরকম ভালো লাগা অনুভব করে। আবিরকে তার পরিবার কেন এত পছন্দ করে সেটা ইরিন জানে না, তবে ইরিনের মাঝে মাঝে হিংসে হয় তার মা বাবার প্রতি, কারণ ইরিনের থেকে বেশি আদর আবিরকেই করে ওনারা। কিন্তু আবির কোথায়? এখনো বাসে আসে না কেন? সেই তো দুপুরে বের হয়েছে, আসেই না। এত বছর পর দেশের বাড়িতে এসেছে, তাও কোনো পাত্তা নেই। আজাদ সাহেব বাড়িতে আসে। বাড়িতে এসেই চিল্লিয়ে আবির আবির বলে ডাকে, কিন্তু আবিরের কোনো সাড়া নেই। ইরিন দৌড়ে আসে ওর বাবার সামনে। ইরিন বলে, তোমার পছন্দের ছেলে এখনো ফেরেনি, দেখো কোথায় ঘুরে বেড়াচ্ছে। বান্দরের যে স্বভাব, বনে বাদারেই ঘুরবে। বনে বাদারে মানে নিজুম পরিবাগান? আরে আমি সেটা বলিনি, আসেনি এখনো বাসায়। আজাদ সাহেব ঘর থেকে বের হয়। দ্রুত তার গাড়ি নিয়ে নিঝুমপুরি বাগানে এসে থামল। পাকা রাস্তার এক পাশে গাড়িটা রেখে চিকন সরু পথ ধরল। প্রায় 5 মিনিট হেঁটে বাগানটাতে ঢুকলো। পুকুরের উপর গোল চত্বর ছাদ বাঁধানো। সেই ছাদের উপরে গোল গোল লাইট লাগানো আছে। জায়গাটা আবিরদেরই। আজাদ সাহেব দূর থেকে দেখে আবির কদম ফুল গাছের নিচে বসে আছে, সামনেই বাইক রাখা। আজাদ সাহেব পাশে এসে শিকড়ের উপর বসলো। আবির না তাকিয়েই বলে,
বড় বাবা, এই গাছটার কথা মনে পড়ে। তখন যেমন ছিল এখনো তেমনই আছে। অদ্ভুত রকম ঠান্ডা এখানে গাছের তলায়। এখানে কেন এসে বসেছিস? আজকে তোমার বড় মেয়ের জন্মদিন, মনে নেই? আমার মনে আছে সব। ভালো লাগছিল না, তাই এখানে এসে বসে আছি। না, তুই বসবি না। সে আমাদের কাছে আর নেই। এই গাছতলাটা তোরই পছন্দের ছিল। ঠিক আছে, চলো উঠি। তোকে একটা প্রশ্ন করার ছিল আবির। থানায় যা হয়েছে তা গোপন রাখবে আশা করি। সময় হলে আমি বলবো। আমি ক্ষতি করতে আসিনি, আগেও করিনি। আমি জানি রে পাগল, তুই নির্দোষ। সবাই তোকে ভুল বুঝছে, চাইলেই সত্যটা প্রকাশ। প্লিজ বাবা, এটা সেই দিনও আমি বারণ করেছিলাম। এটা নিয়ে আমি যতদিন কথা বলবো না, তুইও বলবে। শিরিন খুব ভালো থাকুক। চলো তো, ভালো লাগছে না। আর ভাবছো থানার কথাটা কিভাবে জানলাম? তোমার গাড়িটা থানার বাইরে দেখেছিলাম। তুমি আমাকে রেখে কখনো বাসায় আসতে না, তাই থানায় ঢুকেছিলাম। চলো উঠি। আবির আর আজাদ বাগান থেকে বের হয়। দুজনেই যার যার গাড়িতে করে যেতে থাকে। আজাদ সাহেব ভাবতে থাকে আবির কে, সে কি করতে চাচ্ছে, সে কেন এসেছে। বাড়িতে আজ ভালোই রান্না করা হয়েছে। হিয়া খালি বকা শুনে যাচ্ছে, আর বকাটা দিচ্ছে ওরই ভাই হাসিব। বারবার হিয়াকে দিয়ে এটা সেটা করিয়েই নিচ্ছে। হিয়া, যা তো শশা কেটে আন। আবির বিরিয়ানির সাথে শশা খায় অনেক। আবির? কে আবির? কোথাকার আবির? ওই, তোমরা সেই দিকে আবির আবির করছো কেন? প্রেসিডেন্ট নাকি সে, যে আসতে তার জন্য এত কিছু করছো? প্রেসিডেন্ট। তোর কোনো সমস্যা? যা দ্রুত কাজ কর। আবির বজ্জাতটা যে কে, আসুক, মজা বোঝাবো। আরে চিনিস না, তোর বান্ধবীর ভাই। কোন বান্ধবী? কিসের বান্ধবী? আরে আরিতার ভাই আবির। ছাগল কোথাকার। জন্মের মতো নানু বাসাতেই বড় হয়েছিস। 10 পাস করে এখানে এসে তো আর আবিরকে চিনবি না। আসলে দেখবি। যা কাজ কর। হিয়ার আগে গজগজ করতে করতে ফ্রিজের কাছে আসে। এমনিতেও হিয়ার মনটা খারাপ। সকালে সেই ছেলেটাকে নিয়ে হিয়া ভাবছে, কে সেই ছেলে যাকে দেখে হিয়ার মনে যেন কল্পনা থেকে সরছেই না। যদিও ছেলেটা কিউট, তার জন্য ভাবছে না। এক কথাতে কেমন যেন ইমপ্রেস হয়ে গিয়েছিল হিয়া। ইস, ছেলেটাকে যদি আবার দেখা পেত। হিয়া এসব ভাবছে, হঠাৎ কলিং বেলের শব্দ শুনতে পাই। হাসি বলে, হিয়া যা দেখ, আবির এসেছে, দরজাটা খুলে দে। আবিরের নাম শুনতেই রাগটা আরও বেড়ে গেল। ঠান্ডা পানি গায়ে মারার ধান্দায় হিয়া এক বোতল পানি নিয়েছে। তারপর দরজার কাছে যাই। দরজা খুলতেই আজাদ সাহেব আর আবির বাড়িতে আসে। দুজনেই বেশ হাসি মুখেই ঘরে প্রবেশ করে। ইরিন আর মাইমুনা বেগম দুজনকে দেখে অবাক হয়, কারণ দুইজনেই অনেক খুশি। দুজনকে আসতে দেখে মাইমুনা বেগম বলে, বাবা, আজ দুজনে এত খুশি যে, কি ব্যাপার? আসলে বলা যাবে না, বললে তোমরা হাসবা। আমরাও হাসি। থাক থাক, হরিণ এত ঘট করে হাসতে হবে না। হরিণ হাসলে জঙ্গলের গাছপালা উড়ে যাবে। ওই, আপনি আমাকে আবার হরিণ বললেন কেন? আম্মু দেখেছো, তোমাদের প্রিয় ছেলে সবসময় আমার সাথে এমন করে। শুরু হয়ে গেল দুজনের মধ্যে। তোরা ঝগড়া বাদ দিয়ে খাবার খেতে বয়। আজকে হাসিবদের বাসায় ডিনার করতে যাওয়ার আছে, ফ্রেশ হয়ে যাব। সারাদিন বাইরে বাইরে ছিলে, গোসল করে যা। বাড়িতে কি খাবার নেই? মানুষের বাড়িতে খেতে চেয়েও লাগবে। তোর কি? আবির নিজের রুমে আসলো। ফোনটা চার্জে দিয়ে ড্রেস খুলে ওয়াশরুমে চলে যায়। গোসল শেষ করে যখন সে বের হবে, তোয়ালে খুঁজতে থাকে। সেখানে কোনো তোয়ালে নেই। আবিরের পরনে 3/4 প্যান্ট। আবির ভেজা গায়ে বাহিরে আসলো। এসেই দেখে ইডিন ওর বিছানায় বসা। ইডিনের হাতে তোয়ালে। এই তুই এখানে কেন? তোয়ালিটা দে। ইরিন কোনো কথা বলে না, আবিরের ভেজা গায়ের দিকে তাকিয়ে থাকে। আবিরের বুকে কোনো লোভ নেই, জিম করা পেটানো বডি। আবির গা থেকে ভেজা পানি গড়িয়ে পড়ছে নিচের দিকে। আবির ইরিনের দৃষ্টি নোটিশ করতেই নিজেকে 2 হাত দিয়ে ঢেকে বলে, ওই কোন দিকে নজর তোর? তোয়ালিটা দে এখনই। বয়ে গেছে আপনার দিকে তাকাতে। শুকানো শিয়ালের মতো শরীর, আবার সেটা 2 হাত দিয়ে ঢেকেছে। এই তুই সামনে থেকে যা তো, তোকে তাকাতে বলিনি। আমার শরীর আমি বুঝবো। ওকে এক হাতে তুললে আকাশে উঠে যাবে। আর সে আসছে আমাকে শুকনো বল। তাই নাকি? খুব শক্তি, এত পারেন তো জান না। জীবনের যে কিছু বলেন, আসছে ভাব নিতে। জীবনকে? আরে চিনলেন না? ওই যে আরিতা তখন বলল
এমপি আর চেয়ারম্যানের ছেলে আমাকে রাস্তায় বিরক্ত করে। আব্বুকে বলেছিলাম, কিন্তু বলেছে পুলিশের কাছে যাবে, গিয়েও ছিল, কিন্তু উল্টো বাবাকে অপমান করেছে। অনেক খারাপ। আপনার বাবা আমার সাথে একদিন গিয়েছিল, ওনাকে অপমান করে। আমার বাবাও তো নাকি বিয়ের আগে মাকে নাকি ইফটিজিং করতো, পরে মাকে নাকি জোর করে বিয়ে করেছে। তার মানে তুইও কি জীবনকে বিয়ে করবি? হে আল্লাহ, আমার কি হবে? কি কি বলেন আপনি? আমি কেন বিয়ে করব? আর কি বললেন? আপনার কি হবে মানে? কি হবে রে? কার সাথে ঝগড়া করব? কাকে আমি মারবো রে? আবির কথাটা বলেই ইরিনের গাল টেনে ঠাস করে কপালে একটা চড় দেয়। তারপর তোয়ালেটা কেড়ে নিয়ে আবার ওয়াশরুমে চলে যায়। ইরিন চোখ বড় বড় করে তাকিয়ে থাকে আবিরের চলে যাওয়ার দিকে। মেয়েটা এমনিতেই চিকন, তারপর মারাত্মক সুন্দরী। মুখটা একদম লাল হয়ে গেছে ইরিনের। ইরিন দ্রুত উঠে ওয়াশরুমের দরজা আটকে দেয়। তারপর ফোনের চার্জার খুলে আরামসে বসে থাকে। আবির তোয়ালে পেঁচিয়ে দরজা খোলার জন্য আসে। তখনই বুঝতে পারে বাইরে থেকে আটকে রাখা। চিল্লিয়ে আবির বলে, এই ইরিবিরি দরজা খোল ফাজিল, দরজা আটকে রাখছিস। তোকে যদি সামনে পাই না কি যে করব। খুলবো না দরজা। আমাকে মারার সময় আপনার কিছু মনে হয়নি? আপনি বান্দর হলে আমি বান্দরনি। সবসময় আপনি বাচ্চামো করবেন, এটা তো হবে না গো। তোরে এত সাহস কে দিয়েছে? একবার দরজা খোল, তারপর তোকে বোঝাচ্ছি। খুলতে পারি, একটা শর্তে। আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। আচ্ছা নেব, এখন খোল। আইসক্রিম ফুচকা খাওয়াতে হবে। আচ্ছা দেব। চকলেট দিতে হবে, বৃষ্টিতে ভিজতে হবে। আম্মু দেয় না ভিজতে। আরে দরজা খোল। আমি যখনই যা বলবো শুনতে হবে। সব করব। ওকে, তাহলে এখন আরো 2 ঘন্টা ওখানেই থাকেন। উফ। ইরিন দরজা খুলে দেয়। আবির দ্রুত বের হয় ওয়াশরুম থেকে। ইরিনের কান টেনে ধরে বলে, বেয়াদব, যা রুম থেকে, তোরে যেন না দেখি এদিকে। ক্ষমতার অপব্যবহার করেছেন, এটা ঠিক না। আরে যা, রুম ছেড়ে দিলাম, আমার প্যান্টটা পরবো, যা। এখানেই পারেন। এই তুই যাবি? যাচ্ছি, খালি ছাড়ি দিবে। ইরিন চলে যায়। আবির মুচকি হাসে। আবিরের থেকে অনেক ছোট ইরিন, পিচ্চি একটা মেয়ে, কিন্তু বাদরামির বেলায় খুব পাকা। আবির তাড়াতাড়ি রেডি হয়। কালো প্যান্টের সাথে কালো শার্ট পরেছে আবির। হাতে ঘড়িটা পরে নিল। ফোনটা নিতে গিয়ে দেখে ফোনে চার্জই হয়নি। চার্জার খোলা। কাজটা ইরিন ছাড়া কেউ করবে না। যতটুকু হয়েছে ফোনটা পকেটে নিয়ে আবির বের হয়। হাসিবদের বাড়িতে আজ ভালোই রান্না করা হচ্ছে, তবে হাসিবের বোন হিয়া খালি বকাই শুনে যাচ্ছে সবার কাছে। কারণ কাজের কাজ কিছু করছে না, খালি নষ্ট করছে। আর বকাটা দিচ্ছে ওরই ভাই হাসিব। বারবার হিয়াকে দিয়ে এটা সেটা করিয়েই নিচ্ছে। হিয়া, যা তো শসা কেটে আন। আবির বিরিয়ানির সাথে শসা খায় অনেক। জলদি যা, একটা কাজ এখন বললে করতে করতে 2 ঘন্টা লাগাবি। শ্বশুর বাড়িতে গিয়ে কি যে করবি। আবির? কে আবির? কোথাকার আবির? ওই তোমরা সেই তখন থেকে আবির আবির করছো কেন? প্রেসিডেন্ট নাকি সে, যে আসছে তার জন্য এত কিছু করছো? খালি এটা ওটা করতে বলছো। প্রেসিডেন্ট, তোর কোনো সমস্যা? যা দ্রুত কাজ কর, ঢিলামি করবি না। আবির বজ্জারটা যে কে, আসুক, মজা বোঝাবো। ব্যাটার জন্য খালি কাজ করাচ্ছে আমাকে দিয়ে। ওই যে কাজ চুরনি, কি বললি? খালি প্লেট সাজেছিস আর চিনিস না তুই আরবিকে, তোর বান্ধবীর ভাই। কোন বান্ধবী? কিসের বান্ধবী? আরে আরিতার ভাই আবির, ছাগল কথাকার। জন্মের পর তো নানু বাসাতেই বড় হয়েছিস, 10-এ পাশ করে এখানে এসে তো আর আবিরকে চিনবি না। আসলে দেখবি, যা কাজ কর। হিয়ার আগে গজগজ করতে করতে ফ্রিজের কাছে আসে। এমনিতেই হিয়ার মনটা খারাপ। সকালে সেই ছেলেটাকে নিয়ে হিয়া ভাবছে, কে সেই ছেলে যাকে দেখে হিয়ার মনে যেন কল্পনা থেকে সরছেই না। যদিও ছেলেটা কিউট, তার জন্য ভাবছে না। এক কথাতে কেমন যেন ইমপ্রেস হয়ে গিয়েছিল হিয়া। আসলে ইমপ্রেস হয়েছে কিনা হিয়া নিজেও তা বুঝতে পারছে না। তবে ছেলেটার কথাটা ভাবিয়েছে বেশ। ইস, ছেলেটাকে যদি আবার দেখা পেত, কিন্তু কোথায় পাবে দেখা? কোথায় থাকে সে? হিয়া এসবই ভাবছে। হঠাৎ কলিং বেলের শব্দ শুনতে পাই সবাই। হাসিবেরা রান্নাঘর থেকে খাবার আনছিল টেবিলে। এই জন্যই হাসিব হিয়াকে বলে, হিয়া, যা দেখ, হয়তো আবির এসেছে, দরজাটা খুলে দে।
আবিরের নাম শুনতেই রাগটা আরও বেড়ে গেল হিয়ার। ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করলো। আবিরের গায়ে মারা ধান্দায় হিয়া এক বোতল পানি নিয়েছে, তারপর দরজার কাছে যায়। আবির ভেবেছিল হাসিব দরজা খুলবে, এই জন্য ঘুরে একটা সিগারেট হাতে নিয়েছে। দুজনে বাইরে বসে খেয়ে আবার ভিতরে যাবে। হিয়া দরজা খুলতেই পানির বোতল খুলে আবিরের দিকে ছুঁড়ে মারে। হিয়া যখন পানির বোতলের মুখটা খুলছিল, এর মধ্যে আবির তার হাত পিছন দিয়ে বাড়িয়ে হাসিবের শার্ট মনে করে হিয়ার জামা টান দেয়। বলতেই যাচ্ছিল বাহিরে আয়, কিন্তু ব উচ্চারণ করতেই ঠান্ডা পানি আবিরের মাথার উপরে এসে পড়ল। আবির চিৎকার দিয়ে চমকে ঘুরে তাকায়। আবির দেখে একটা মেয়ে, তাকে চেনা চেনা লাগছে। মনে পড়ে সকালে দেখেছে। হিয়া অবাক হয়ে তাকিয়ে থাকে আবিরের দিকে। যার কথা সে ভাবছিল সেই ছেলেটা সামনেই দাঁড়ানো, মাথা থেকে পানি গড়িয়ে পড়ছে। হিয়া বলে, ইয়াল্লাহ, নিজের মনে হয় বাস খাইলাম, আমি পালাই। ওই আবির, কি হয়েছে রে? এভাবে চিৎকার দিলি কেন? কি আর করা, সুন্দরী দেবী পূজা না করে যখন বর দেয় তখন আর কি বলবো। ও বুঝছি, ফাজিল মেয়েটা এমন করছে। মা, ও মা, তোমার মেয়েকে কিছু বলবা, বুঝেছো? আবিরের গায়ে ঠান্ডা পানি ছুঁড়ে মেরে পালিয়েছে। আচ্ছা থাক, বাচ্চা মানুষ, এক দুইটা চকলেট আনলে ভালো হতো। ওই, আমাকে বাচ্চা বলবেন একদম, আমার নাম হিয়া। ভিতরে আসো বাবা, বাচ্চা মানুষ, কিছু মনে করো না। উফ মা, তুমি কেন বাচ্চা বলবা আমাকে? আমি বাচ্চা না, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, সবসময় বাচ্চা বলো। হিয়া আড়ালে দাঁড়িয়েছিল। আবির প্রথমে তাকে বাচ্চা বলতেই ফোঁস করে ওঠে। আবির হিয়ার দিকে তাকায়। দেখতে মেয়েটা যথেষ্ট মায়াবী, তার উপর পিচ্ছি পিচ্ছি ভাব। আবির একটা জিনিস বুঝতে পেরেছে, হাসিবের বন্ধুর সামনে আগে হয়তো হিয়া লজ্জা পায়নি, তবে আজকে হাসিবের সামনে লজ্জা পাচ্ছে। আবির ভিতরে আসলো। সোফাতে বসে সে। হাসিব, নেহাল, মানে সবাই ওদের কাজ করতে ব্যস্ত হয়ে যায়। হঠাৎ হিয়া সামনে আসে, পিছনে দুটো হাত রেখে আবিরের সামনে দাঁড়িয়ে বলে, আমি দুঃখিত, আমি বুঝতেই পারিনি যে আপনি আসবেন, এক্সট্রিমলি সরি। কিন্তু কার জন্য এটা ফাঁদ পাতা ছিল শুনি? আসলে সেটা বলা যাবে না। এই নিন তোয়ালে, মাথা মুছে নিন। বাহ, ভালো সার্ভিস তো। বাড়িতে কোনো আত্মীয় আসলে এরকমই চলে, তাই না? এই না না, আপনি ভুল বুঝছেন। আচ্ছা, আমাকে চিনতে পারছেন না? না তো, চিনতে পারছি না। সে কি, সকালেই তো দেখা হলো। আই আল্লাহ, আসলে সুন্দরী মেয়েদের মনে রাখতে নেই, তাদেরকে নিয়ে ভাবতেও নেই। তার মানে তুমি হলে সুন্দরী। আরে, তোমাকে নিয়ে বেশি ভাবলে সমস্যা আছে। কি সমস্যা বলেন তো? আমি তো সমস্যা করি না। অলরেডি করেই তো ফেলছো, এখন তো তোমাকে নিয়ে সারা রাত ভাবতেই হবে। তাই কি ভাবলে কি হবে এমন? আমি পিঁপড়া নই যে মিষ্টির দিকে এগিয়ে যাব। হিয়া লজ্জা পেতে থাকে। আবির হিয়ার লজ্জা মাখা মুখের দিকে তাকিয়ে থাকে। হিয়া অনেক সুন্দরী, তবে ইরিনের থেকে একটু কম। ইরিন তো মহা সুন্দরী। সব কিছু রেডি করে হাসিবেরা আসলো। আবিরকে ডাক দেয়। আবির যায় খাবার টেবিলে। হাসি বসে না, সে সার্ভ করে দিবে। ভাইয়া তুই বস, আজকে আমি বেড়ে দিব। কি, তুই ঠিক আছিস তো বোন? আমি ঠিক নেই মানে? কি বললি তুই? না মানে, তুই তো হঠাৎ এমন চেঞ্জ। প্রথমবার তুই বেড়ে দেওয়ার কথা বললি, আলসে মেয়ে বলে কি? এই চুপ করো তো, আমি সব কাজ পারি, ঠিক আছে? তোমরা খেতে বসো, এত কথা বলো কেন? দেখি ভাত বেড়ে দিই। তোমাদের বন্ধুদের দিকে একটু খেয়াল রাখো। আমাদের বন্ধু? তোর ভাই তো আমাদের বন্ধু করছিস কেন? ভাইয়া ডাক। চুপ করো তো, সেটা আমি বুঝবো, তো শিখিয়ে দিতে হবে না। আবির মাথাটা নিচু করে নিল। হিয়া নিজে থেকেই খাবার বেড়ে দেয় আবিরকে। সব কিছু বেড়ে দিল। হাসিব, নেহাল, রাব্বি বসে আছে। কি রে, আমাদের বেড়ে দে। তোমাদের সামনে তো সব আছে, তোমরা নাও, দেখছো না আমি বিজি। ওরা সবাই একসাথে খাওয়া শুরু করে। আচ্ছা, তোমার কি মনে হয় আবির কেন এসেছে? সাবিনা বেগমের কথা শুনে সৈকত সাহেব পিছনে ঘুরে তাকালো। নিজের স্ত্রীর মুখে প্রশ্নটা শুনে জোরে একটা শ্বাস নাই। নিজের ছেলের জন্য আজ এত কিছু হলো, তারপরও কিছু বলেনি। সাবিনা বেগম আবার প্রশ্ন করে, আবির দেখেছো কত বড় হয়ে গেছে? যতই রাগ করে থাকি না কেন, আমি তো ওর মা। তোমার এই চক্ষুর আড়ালে আবিরের জন্য কত রাত কেঁদেছি,
কোথায় গিয়েছে, কি করছে ছেলেটা ভেবেই কষ্ট হতো। ভেবেছিলাম তো সে মরে গিয়েছে, কিন্তু হঠাৎ সে ফিরে এসেছে। হ্যাঁ, সে মরে গিয়েছে, সে আমাদের কাছে মৃত। ওর কোনো অস্তিত্ব স্মৃতি আমি রাখতে চাই না। থানার মধ্যে যখন পুলিশ আমাকে অপমান করলো তখন সে চুপচাপ বসেছিল। বাপ যতই খারাপ হোক, ছেলের সামনে বাবাকে কেউ কিছু বললে সেটা সন্তান সহ্য করে না, অথচ সে চুপচাপ বসেছিল। জানি না আসলে কি করবে ও। দ্বিতীয় সন্তান নেওয়াটা আমার সবচাইতে বড় ভুল ছিল আরাফের মা। এভাবে বলো না, আমাদেরই ছেলে তো। চুপ, আর একটা কথাও আমি ওর ব্যাপারে শুনতে চাই না। ওর মতো একটা ছেলে মরে গেলেও কষ্ট হবে না। সাবিনা বেগম আর কিছু বলার সুযোগ ও সাহস দেখায় না। ছেলের জন্য মনটা কেমন হাহাকার করে উঠল। না পারে ছেলের সামনে যেতে, আর না পারে কারো কাছে ছেলের কথা বলতে। আমজাদ পুলিশ অফিসার এমপি জাভেদ সাহেবের সামনে বসে আছে। জাভেদ সাহেব রাগী ভাব নিয়ে আমজাদকে বলল, তোকে এনে রেখেছি আমার কাজের জন্য। এখানে আমি ছাড়া কারো কথা আদেশ চলে না, কারো ক্ষমতা চলে না। তুই আমাকে বলিস সৈকতের সব লিগ্যাল ডকুমেন্ট ফেরত দিতে। স্যার, আপনি বুঝতে পারছেন না কেন? ও অনেক ঝামেলা করবে। আমার মাথার ব্যান্ডেজ দেখে বুঝতে পারছেন না? কে এসে আমার এরিয়াতে এসে পুলিশ মেরে যাবে এমন সাহস তো কারো নেই। আর যেই আসুক আমার সাথে তো তার দেখেই হবেই। স্যার, সে অনেক ক্ষমতাশালী। প্লিজ আমি যা বলছি সেটা করেন। আমি তার সাথে আপনার দেখা করাবো, মানে আপনার কাছে আনবো আমি তাকে। প্লিজ। নাম কি তার? আবির হাসান। আমি বলতে পারবো না সে কে। ঠিক আছে, আমি নিজেই জেনে নেব সে কে। যা, তোর কথা শুনলাম, মাঝে মাঝে কিছু জিনিস মেনেও নিতে হয়। যা, সৈকতদের আর জ্বালাবো না। জাভেদ সাহেবের থেকে সব পেপার নিয়ে আমজাদ সাহেব যেন হাত ছেড়ে বাজে। সে দ্রুত থানার দিকে ফিরল। তারপর সৈকত সাহেব বাড়িতে যাবে বলে রেডি হয়ে বের হয়েছেন। আজাদ সাহেবও ছিল। হঠাৎ মেন দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পাই বাড়ির সবাই। জায়ান এসে দরজা খুলল। পুলিশ অফিসার আমজাদকে দেখে জায়ান অবাক হয়, সাথে চোখে মুখে এক পশলার রাগ জমতে শুরু করে। যেন রাগটা তাৎক্ষণিক প্রকাশ করতে পারলে অনেক ভালো লাগতো। কিন্তু তখনই সৈকত সাহেব বলে, আপনি আপনি এখানে কেন? এমপির হয়ে কি এবারও আপনি টাকা তুললেন নাকি? দেখেন, একটা টাকাও আর দিতে পারবো না। আমরা শহরে যে আইনি ব্যবস্থা করব, তারপরেও এই অন্যায় আর সহ্য করব না। দেখুন সৈকত সাহেব, আমি আজকে যা ভাবছেন তার কিছুই করতে আসিনি। তাহলে কেন এসেছেন? দেখতে যে আমরা কেমন আছি। কালকে এত অপমান করেও সহ্য হয়নি। আসলে আমাকে বলতে দেন, আমি কি বসে কথা বলতে পারি? আচ্ছা, আসেন। আমজাদ এসে সোফাতে বসল। সকালের খাবার এখনো বাইরের মহিলারা খায়নি, তারা মাত্রই খেতে বসেছিল। তবে আমজাদ পুলিশ আসাতে সবাই খাবার অফ করে দিয়ে মনোযোগ সেদিকে করে। আমজাদ সোফাতে বসে, হাতে একটা ব্যাগ ছিল। আমজাদ আশেপাশে তাকায়, কালকে সেই ছেলেটা আছে কিনা দেখার চেষ্টা করে। কারণ একটু আগেই আবির আমজাদকে কল করেছিল। আমজাদকে বলে তার পরিচয় যেন ওই বাড়ির কেউ না জানে। যদি জানে তাহলে তাকে সহ তার এমপির কোথায় গুম করে দেবে তা টের পাবে না। তার কথা শুনলে সে তার বন্ধু, না হলে তার শত্রু। আমজাদ বেশি কিছু বলতে দেয়নি আবিরকে। আমজাদ বুঝে যায় তার কি করতে হবে। কি করতে এসেছেন ঝটপট বলেন, কি লাগবে আপনার? আমি জানি আপনাদের রাগের কারণ আছে। আপনাদের কোনো চিন্তা নাই। এই যে ব্যাগটা দেখছেন, এটা আপনাদের জন্য। মানে এটাতে কি আছে? আপনাদের বাড়ির সব পেপারস এখানে। আর কোনো চিন্তা নেই, এই যে আপনাদের সবকিছু এখানে এমপি থেকে এনে দিলাম। কি মানে আপনি কি বলছেন? হ্যাঁ, নিজেরাই চেক করে দেখেন সব ঠিক আছে নাকি। মানে এক রাতে আপনার কি হলো যে সব কিছু পাল্টে গেছে? এটা এমপির কোনো চাল নয় তো? না না, কোনো কিছুই না। আসলে পরে ভেবে দেখলাম আপনাদের সাথে অনেক অন্যায় হয়েছে, তাই আর অন্যায় যেন না হয় এর জন্য আমি নিজে গিয়ে এমপির থেকে সবকিছু এনে দিয়েছি। আজাদ সাহেব ব্যাগের চেন খুলে সব পেপারস বের করে নিল। সব কিছু একদম লিগ্যাল পেপার, কোনো ভুল নেই। যেভাবে সৈকত আর আজাদ সাইন করেছিল
সেসব একদম আগের মতোই ঠিকঠাক আছে, কিন্তু হঠাৎ কি এমন হলো আমজাদের কেউ কিছুই বুঝতে পারছে না। জায়ান প্রশ্ন করে, এমপি আপনাকে কিছু না বলেই দিয়ে দিল পেপারস? ওনার দাবিটা কি বলে ফেলেন। আরে কোনো দাবি নেই, সহজে দেয়নি। দেখেছেন না মাথায় ব্যান্ডেজ ওনার জন্যই হয়েছে। প্লিজ আপনারা পেপারসগুলো রাখুন আর ওনাকে বলবেন সব কিছু ঠিকঠাক আছে, আমাকে যেন চাকরিটা না কেড়ে নেয়। আমজাদ কথাটা বলে আর সেখানে বসলো না, তাড়াতাড়ি বসা থেকে উঠে হন হন করে চলে আসে। সৈকত সাহেব প্রশ্ন করে, কার কথা বলছেন? কাকে আমরা কি বলবো? আমজাদ প্রশ্নের উত্তর দেয় না, সে আর সেখানে না দাঁড়িয়ে চলে আসে। আমজাদ সাহেবেরও দ্রুত বের হয়ে বাড়ি থেকে আমজাদের পিছনে বাইরে আসে, আর বাড়ির সবাই তাদের সব কিছুর পেপার ফিরে পেয়ে খুশিতে যেন লাফাতে শুরু করলো। আমজাদ সাহেব গাড়ি নিয়ে এগিয়ে আসে। আজাদ সাহেবের বাড়ির সামনে দিয়ে আসতেই আবিরকে দেখে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। হাসিবের বাড়িতেই সে রাতে ছিল, সকালে বের হয়ে এসেছে। পাঁচিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমজাদ আবিরকে দেখে গাড়িটা রাখলো, দরজা খুলে আবিরের সামনে এসে দাঁড়িয়ে কাচুমাচু গলায় বলল, স্যার আপনার কাজ করে দিয়েছি, আপনি কে হন ওদের? ওদের কেউ না, আপনি ভালো কাজ করেছেন, চান আপনার কোনো সমস্যা নেই। কিন্তু স্যার এমপি আপনাকে খুঁজছে, ওর থেকে একটু সাবধানে থাকবেন, ও কিন্তু আপনাকে খুঁজে বের করবেই। আমি নিজে দেখা করতে চেয়েছিলাম, আপনি খুঁজে বের করলে তো ভালোই হয়। সামনে চায়ের দোকানে নাকি এমপির ছেলেপোলারা বসে। আমি জানি না স্যার। আচ্ছা আপনি যান। আবিরের কথা শুনে আমজাদ সাহেব আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে, দ্রুত চলে যায়। আজাদ সাহেব দূর থেকে আমজাদ আর আবিরের মধ্যে কথা বলতে দেখে। আজাদের বুঝতে বাকি নেই যে সব কিছু আবিরই করেছে। আবিরের কারণে সব কিছু হারাতে হয়েছিল, আবার আবির নিজেই সব কিছু ফিরিয়ে দিয়েছে। আবির বাড়িতে ঢুকতে যাবে এমন সময় ইরিন বের হয়ে আসছিল। আবিরকে দেখে ইরিন মুখ বাঁকা করে তাকাই। ইরিনকে দেখে বলল, এর জন্য বলি ছেলেরা কেন পিছনে লাগে। কেন লাগে? যে হারে সেজে গুজে স্টাইল করে কলেজে যাস, ছেলেরা কি করবে? পিছনে তো লাগবেই। চুলগুলো খুলে স্টাইল শর্ট করে যেভাবে যাচ্ছিস, তাতে তো সব ছেলেরাই পাগল হবে। আপনাকে বলেছে? চলেন আমার সাথে। কোথায় যাব? আমার কলেজে। আজকে আমার সাথে কলেজে যাবেন, আবার আসবেন। তোর কলেজের নাম কি রে? গার্লস কলেজ। কেন, কি হয়েছে? মেয়েদের কলেজ? না না, যাব না। আরে চলেন তো। আচ্ছা একটা মিনিট দাঁড়া, আমি যাবো আর আসবো। আবির দৌড়ে তার রুমে আসলো, টি শার্ট চেঞ্জ করে ওর প্রিয় জিনিসটা কোমরে গুছিয়ে নিল, তারপর আবার ইরিনের কাছে চলে আসলো। ইরিন বলে, বাপরে, গার্লস কলেজে যাবেন শুনে টি শার্ট চেঞ্জ করে আসলেন? থাক তাহলে যাব না। আরে চলেন। ইরিন আবিরের হাত ধরল। আবিরের কেমন যেন অন্যরকম একটা অনুভূতি সারা শরীরে বয়ে গেল। ইরিন যেন আগুনের শিখার মতো ভয়ঙ্কর সুন্দর, একটু সামান্য ধরলে লাল হয়ে যায় সে জায়গাটা। কিন্তু ইরিন তো আগেও আবিরকে স্পর্শ করেছে, তবে আজ হঠাৎ আবিরের বুকের ভিতরটা হঠাৎ এমন করে কেঁপে উঠল কেন? ইরিন আবিরের পাশে হাঁটছে, আর আবির দুই পকেটে হাত গুজিয়ে ইরিনের পাশে যাচ্ছে। সেই চায়ের দোকানের সামনে আসলো ইরিন। জীবন আর তার বন্ধু নাহিদ বসে আছে বাহিরে চাটাইয়ের উপরে। ইরিনকে আসতে দেখলো ওরা। ইরিনের পাশে আরেকজনকে দেখে দুজনেই দাঁড়িয়ে গেল। ইরিন আবিরের দিকে ফিসফিস করে বলল, এই যে এই ছেলে দুটো আছে না দাঁড়িয়ে, দেখেন দেখেন আমার দিকে কেমন ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। লম্বু করে যে ছেলেটা আছে, কালো টি শার্ট পরা, ওর নাম জীবন, আমাকে প্রপোজ করেছিল। আহা কি রোমান্টিক করে বলেছিল, সরাসরি এসে বলছে তোমাকে ভালোবাসি ইরিন, আমার বউ হবা? ভাই আমি পিচ্ছি মেয়ে, এভাবে বিয়ের অফার দিলে রাজি হয় কেউ? ভালোই তো, সুন্দরী মেয়ে বলে কথা, তোর সাথে তো হেভি মানাবে। আপনি মজা নিচ্ছেন কেন? দেখেন কিভাবে তাকাচ্ছে, বেয়াদব একটা। আজ কেউ আমাদের দিকে তাকায় না বল। হয়েছে হয়েছে, এবার সামনে আসলাম না, কি বলবেন দেখেন। ইরিন আর আবির ওদের সামনে চলে আসলো। তখনই জীবন তার বন্ধু নাহিদকে বলল, দেখ তোর ভাবি আসছে, কিন্তু সাথে ওই চান্দুটাকে এত গা ঘেঁষে হাসছে কেন? বন্ধু চল বেটাকে ধরে হেভি মাইট দেই। ওই হবু বউ, এদিকে আসো। তোমাকে আজ এত সুন্দর লাগছে কেন? তোমার ঠোঁট দুটো আর মারাত্মক আকর্ষণ করছে আমাকে।
আসো না জান, একটা কিস করি। ইরিন আবিরের দিকে আরেকটু সরে আসলো। ইরিন আবিরকে ফিসফিস করে বলল, দেখছেন কি সব কথা বলে? ইচ্ছে করে কানের নিচে ঠাস করে একটা চর বসিয়ে দিই। এত রাগ হয় কি বলবো আর। তাহলে যা একটা চট দে, সমস্যা নেই। চর তো বহু আগে দিতে পারতাম, কিন্তু ওই যে ওর বাবার সাথে আমাদের বাবাদের ঝামেলা না, এমনিতেই আপনাকে নিয়ে ফ্যামিলির বহু খারাপ অবস্থায় চলে গেছে, আবার আমাকে নিয়ে ফ্যামিলির সমস্যা হোক এটা আমি চাই না। এই জন্য অনেক কথা সহ্য করি আমি। বাপ রে, তুই দেখি অনেক বড় হয়ে গেছিস। ও জান, আসো না, চলো দোকানের পিছনে যাই, জাস্ট একটা চুমু দিয়েই ছেড়ে দেবো। ইরিন কথাটা শুনে আবিরের হাত ধরল। এমনভাবে আবিরের হাত ধরল যেন বোঝা যাচ্ছে ওরা দুজন কাপল। এটা দেখেই জীবন অনেক রেগে যায়। ওদের সামনে এসে দাঁড়ায় জীবন। আবিরের সোজা দাঁড়িয়ে কোনো কথা না বলেই আবিরের টি শার্টের কলার চেপে ধরল। নাম কি তোর? স্যার স্যার প্লিজ স্যার, আমাকে মাফ করে দেন। ইরিনা আমাকে ভাড়া করে আনছে ওর পাশে ক্লোজ হয়ে হাঁটার জন্য, কিন্তু এরকম হবে কখনো ভাবিনি। স্যার আমাকে ছেড়ে দিন প্লিজ স্যার, ভয় পাচ্ছি আমি স্যার। ওকে ছেড়ে দেন। ইরিন, তুমি কলেজে যাও, ওটারে দেখছি আমি, যাও বলছি। ইরিন আবিরের দিকে তাকায়। আবির ইশারা করে ইরিনকে চলে যেতে বলে। ইরিন যেতে চায় না সেখান থেকে, তবে ইরিন চলে গেলে ভালো হবে। আবির তো এটাই চাচ্ছিল যেন ইরিন এখান থেকে চলে যাক, এটাই সহজ করে দিয়েছে জীবন। কিন্তু ইরিন না গেলে কিছু করা যাবে না। আবির জীবনের হাত ধরল, তারপর কলারটা ছাড়িয়ে নিয়ে বলল, স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আসলে আমি জানতাম না ইরিনের কেউ আছে। তুই তো অনেক বড় ভুল করেছিস, তোর খবর আছে রে, চল আমাদের সাথে আয়, বাকি করে চল। কিন্তু স্যার আমি তো ভুল করেছি, বললাম আমাকে ছেড়ে দেন। ওই মাদার পোলা, গাড়িতে ওঠ। স্যার স্যার প্লিজ স্যার, ও স্যার আমারে মাফ করে দেন, আর হবে না। মাদার, এত কথা বলিস কেন? নাহিদ গাড়ি নিয়ে আয়, এলাকার এটারে কিছু বলবো না, তুলে নিয়ে চল এখান থেকে, তারপর ওর ব্যবস্থা করছি। ভাই ও ভাই প্লিজ ছেড়ে দেন না, আমাকে ছেড়ে দেন, আমি আর কখনো আসবো না। ওকে ছেড়ে দিতে বলছি না, ছেড়ে দেন। আর আপনি কি মুখে কত কথা বলেন, দুজন ছেলের সামনে একদম চুপসে গেলেন। ধুর। ইরিন চলে যা, যা বলছি। ইরিন চলে গেল সেখান থেকে। নাহিদ এতক্ষণে বাইক এনেছে জীবনের পিছনে। ইরিন চলে যেতে থাকে। আবিরকে নিয়ে জীবন গাড়িতে উঠল। নাহিদ বাইক চালাচ্ছে, আবিরকে বাইকের মাঝখানে বসালো, আর সবার শেষে বসলো জীবন। আবির হাসিবকে কল দিয়ে ফোনটা পকেটে গুজলো। হাসিব ফোন রিসিভ করে শুনতে পাই ওদের কথা। ভাই আজকে এই শালাকে ট্রেন রাস্তায় ওদিকে নিয়ে গিয়ে হেব্বি বানাবো, ছেলে পুলেদের ডেকেছি, ওরা ওখানেই আছে। চল, কত বড় সাহস, ও ইরিনের হাত ধরে, ওকে তো মেরেই ফেলবো। ভাই আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আর কখনো এমন করব না, একটা সুযোগ দেন। এই তুই এত কথা বলিস কেন? জীবন কিন্তু অনেক খারাপ, তোর কপাল ভালো যে জীবন এখনো রেগে যায়নি, রাগলে তোকে ওখানেই মারতো। তুই আর একটাও কথা বলিস না, তোকে কিন্তু মারবে জীবন, বলে দিলাম। কিন্তু ভাই আমি তো। চুপ কর, এত কথা বলিস কেন তুই? তুই তো বহুত হারামি দেখছি, পাটনাও হ্যাঁ, তোর আজকে ট্রেন রাস্তার দিকে নিয়ে যা করব তাও কল্পনাও করিসনি। আবিরের পকেট থেকে ফোনটা বের করে কলটা কেটে দেয়। হাসিবের বুঝতে বাকি নেই যে আবির এখন জীবনদের সাথে আছে, আর জীবনেরা আবিরকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা হাসিব ভালো করেই জানে। হাসিব, নেহাল আর রাব্বি একসাথে ছিল, ওরা সব কিছু শুনেছে। ওর বাইক নিয়ে বের হয়। ইরিন কলেজে আসে। আরিতা আসলো ইরিনের কাছে। ইরিনের মন খারাপ লাগছে অনেক, ভালো লাগছে না একদমই। এত বছর পর আবির বাসায় আসলো, কিন্তু ওর জন্য আবির বিপদ পড়ে গেছে। কেন যে আবিরকে সে সাথে করে আনছিল, ইরিন এসব ভাবছিল। তখনই আরিতা এসে বলে, আপু তুই কখন আসছিস? আর 2 দিন পর কলেজে ফাংশন, তোর তো স্পিচ দেওয়ার কথা, রেডি করেছিস? আর মন খারাপ করে আছিস কেন? তুই একসাথে এত প্রশ্ন করিস কেন? তোর ভাই একটা বিড়াল, আজ তো গাধা, ভাবখানে এমন নেই যেন কি না কি হয়ে পড়েছে সে, অথচ যখনই ঝামেলা হলো একদম যেন ভেজা বিড়াল হয়ে গেছে। দূর। কি বলিস তুই? কি হয়েছে? ভাইয়ার সাথে কি আবার ঝগড়া করেছিস? আরে না, ঝগড়া না, কিচ্ছু না, তুই একা এসেছিস।
না, আমি আর হিয়া আসছি। আর জানিস না, হিয়া সারা রাস্তা আবির আবির করে মাথা খারাপ করে দিয়েছে। মানে সে কেন তোর ভাইয়ের কথা জিজ্ঞেস করবে? গাধার কথা মানুষ জানতে চাইবে কেন? ঘন্টা পড়ে গেছে, ক্লাসে যাও, পরে কথা হবে। আরিতা কথাটা বলেই চলে যায়। এদিন আর কি করবে, মন খারাপ করে ক্লাসে চলে আসে। আজাদ সাহেব সোফায় বসে আছে, আবিরের কথা ভাবছে। আবিরকে সে কি করে? ওরা এত উকিল ধরে টাকা খরচ করে কাঠখড় পুড়িয়েও এমপির থেকে বাঁচতে পারছিল না, এমপির থেকে সব কিছু নিতে পারছিল না। কিন্তু হঠাৎ করে আবির এসে এত দ্রুত সব কিভাবে ম্যানেজ করে দিল? কে এসে? সৈকত সাহেব আজাদের ভাবতে বসা দেখে বলল, বন্ধু, কি ভাবছো তুমি? দেখো, আজ আমাদের সব প্রপার্টির পেপারস হাতে, আর কি যে খুশি লাগছে। ও ঠিক। এই তুই কি ভাবছিস রে? তুই খুশি না? হ্যাঁ হ্যাঁ, অনেক খুশি। এই খুশিতে ভাবছি জায়নকে বিয়ে দিব। ছেলেটা বড় হচ্ছে, এখন তার কোনো ঝামেলা নেই। বাহ, তুই তো দেখি আগেই সব ভেবে রাখছিস। যা, তোর কথা মতো সব হবে। শুরু কর জায়ানের মেয়ে খোঁজা। আজাদ সাহেব আর কিছু বলল না, সে কেবল আবিরের কথাই ভাবছে। কিভাবে আবিরের কথা এ বাড়িতে বলবে? সাবিনা বেগমকে বলতে হবে আবিরের কথা। দেখা যাক কি হয়। আবিরকে রেল লাইনে আনলো। এখানে অনেকগুলো ট্রেন ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। একটা বগিতে জীবনেরা রাতে নেশা করে পড়ে থাকে।